ফিরছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। তুই সাহস পেলি কোথা থেকে এমন কথা বলার? আমার ছেলে হয়ে? হ্যাঁ, আমি তোমারই ছেলে, কিন্তু আমি কোনো মিথ্যে সম্পর্কের ওপর আমার নিজের জীবন গড়ে তুলতে পারবো না। আর এটাই আমার শেষ কথা। এটাই তো শেষ কথা? ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখে নেব। হ্যাঁ, দেখে নিও তুমি। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু তুমি যা চাইছো তা তুমি কোনোদিনও পাবে না, কোনোদিনও না। দাঁড়া, আমার সঙ্গে কথা শেষ হয়নি। কিন্তু আমার শেষ হয়ে গেছে বাবা। কুলাঙ্গার কোথাকার, তোর সাহস কি করে হয় বাবার ওপর কথা বলার? কোথায় যাচ্ছ? লজ্জা করে না? কথা শেষ হয়নি আমার। জেমস, কাম ব্যাক হিয়ার রাইট নাও। জেমস! বাবা! 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 বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সে আজ শুনবেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের অ্যাডভেঞ্চার দ্য বসকম ভ্যালি মিস্ট্রি। দ্য বসকম ভ্যালি মিস্ট্রি স্যার আর্থার কনান ডয়েল রচিত 56টি শার্লক হোমসের ছোট গল্পের মধ্যে একটি। এটি দি অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস সিরিজের অন্তর্গত। প্রথমবার এটি প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিনে 1891 সালের অক্টোবর মাসে। শুরু হচ্ছে দ্য বসকম ভ্যালি মিস্ট্রি। স্ত্রীর সঙ্গে সবেমাত্র ব্রেকফাস্ট করতে বসেছি, হঠাৎই বাড়ির পরিচারিকা মেয়েটি এসে একটা টেলিগ্রাম ধরিয়ে দিয়ে গেল। শার্লকের পাঠানো টেলিগ্রাম। দিন দুয়েকের জন্য সময় দিতে পারবে ওয়াটসন? বসকম ভ্যালিতে খুনের ঘটনায় পশ্চিম ইংল্যান্ড থেকে জরুরি তলব। সঙ্গে আসতে পারলে খুব ভালো হয়। আবহাওয়া চমৎকার। রওনা দিচ্ছি বেলা 11:15 প্যাডিংটন স্টেশন থেকে। কি ভাবছ, যাবে নাকি? কি বলি বলো তো, হাতে এখনো এত কাজ। আরে বাবা, সে সমস্ত না হয় আস্তাদা করে দেবে। এমনিতেই তোমাকে কয়েকদিন ধরে বেশ ক্লান্ত আর কিরম একটা ফ্যাকাশে দেখাচ্ছে। দেখো না, যদি হাওয়া বদলে একটু মনটা ভালো হয়। আর তাছাড়া কেসটা কিন্তু স্বয়ং শার্লক হোমসের কেস। তার বলতে ওর একটা কেসের সুবাদেই কিন্তু আমি বেশ বড় রকম পুরস্কার পেয়েছি। হ্যাঁ, কি বলো? তবে হ্যাঁ, যেতে হলে কিন্তু আমাকে এক্ষুনি ব্যাগ গুছোতে হবে, হাতে একদম সময় নেই। আফগানিস্তানের সেনা জীবন আমাকে অনেক কিছুই শিখিয়েছে, যার একটা হলো যে কোনো অবস্থাতেই চট জলদি তৈরি হয়ে যাওয়া। আসলে আমার চাহিদাগুলো খুবই সামান্য, তাই মিনিট 15-র মধ্যেই ছোট্ট একটা ব্যাগ হাতে ক্যাবে উঠে পড়লাম আর রওনা দিলাম প্যাডিংটন স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে ঢুকে দেখি হোমস ততক্ষণে প্ল্যাটফর্মেই পায়চারি করছে। পরনে ধূসর রঙের ক্লোক আর মাথায় সেই অতি পরিচিত ফিটিং টুপিটায় তাকে যেন আরো বেশি লম্বা আর শীর্ণ দেখাচ্ছিল। ও ওয়াটসন, সত্যি তুমি তাহলে এলে? আমি বলে বোঝাতে পারবো না এটা আমার জন্য কতখানি স্বস্তির বিষয়। এমন কেউ সঙ্গে থাকলে যাকে সম্পূর্ণ বিশ্বাস ভরসা করা যায়, পুরো কাজটাই একেবারে সহজ হয়ে ওঠে। আরে ওই স্থানীয় লোকজনের সাহায্য মানে তো বোঝোই, হয় কোনো কাজে আসে না, নয়তো ভীষণই বায়াসড। কারো না কারো পক্ষ তো নেবেই। আচ্ছা ওয়াটসন, তুমি গিয়ে বরং ট্রেনের দুটো কোনার সিট নিয়ে বসো, আমি টিকিট দুটো নিয়ে আসি। আমাদের ট্রেনের কামরায় আর অন্য কোনো যাত্রী না থাকলেও কামরা জুড়ে ছড়িয়েছিল হোমসের সঙ্গে করে নিয়ে আসা এক গাদা কাগজের বান্ডিল। কিছুক্ষণের মধ্যেই হোমস সেগুলোর মধ্যে ডুবে গেল। কখনো পড়ছে, কখনো বা তার ডায়েরিতে কিছু নোট করে নিচ্ছে, আবার কখনো বা গভীর কোনো চিন্তায় মগ্ন হয়ে যাচ্ছে। এইভাবে রেডিং স্টেশন পেরিয়ে যাওয়ার পরপরই
হঠাৎ সব কাগজপত্র গুটিয়ে নিয়ে বিশাল একটা বল বানিয়ে ওপরের র্যাকে ছুঁড়ে দিল শালা। তারপর হাত পা একটু টান টান করে আমার দিকে তাকালো। কেসটা সম্পর্কে কিছু শুনেছ? না, একদমই না। আসলে গত কয়েকদিন তো খবরের কাগজই পড়া হয়নি। লন্ডনের কাগজগুলোতেও খুব বেশি কিছু তথ্য দেয়নি। সাম্প্রতিক সবকটা কাগজে ঘেটে দেখলাম, বুঝলে, যা দেখলাম, যা বুঝলাম, তাতে মনে হচ্ছে এটা সেই ধরনের সহজ কেসগুলোর একটা, যেগুলো আসলে কিন্তু সহজ নয়। এবার কি, তোমার কথাটা তো পরস্পর বিরোধী শোনাচ্ছে। তা হলেও এটাই কিন্তু সত্যি, ওয়াটসন। যেটা অসাধারণ বা অদ্ভুত বলে মনে হবে, সেটাই দেখবে সূত্র হয়ে দাঁড়িয়েছে। অপরাধ যত সাধারণ ও নিরস হবে, সমাধান করাটাও ততটাই কঠিন। কিন্তু তবে এই কেসে দেখো, খুন হওয়া লোকটির ছেলের বিরুদ্ধে কিন্তু বেশ গুরুতর অভিযোগ উঠেছে। তাহলে বলছো এটা খুন? ঠিক নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যদিও পুলিশ তো সেরকম ধরেই নিয়েছে। আর তুমি তো জানোই যে নিজের চোখে না দেখে, না শুনে আমি কিছুই নিশ্চিতভাবে বলবো না। আপাতত যতটুকু বুঝেছি সংক্ষেপে তোমাকে ব্যাখ্যা করছি, শোনো। এই বসকম ভ্যালি হলো একটা কান্ট্রি ডিস্ট্রিক্ট। জায়গাটা হ্যারোফোর্ডশায়ারের রস শহর থেকে খুব বেশি দূরে নয়। ওই অঞ্চলের সবচেয়ে বড় জমির মালিক হলেন জন টার্নার। এই ভদ্রলোক অস্ট্রেলিয়ায় প্রচুর অর্থ উপার্জন করে কয়েক বছর আগে ইংল্যান্ডে ফিরে এসেছেন। হ্যাভারলি ফার্ম হাউসও তাঁরই মালিকানাধীন সম্পত্তি, যেটা লিজ নিয়েছিলেন চার্লস ম্যাকার্থি, অর্থাৎ নিহত ব্যক্তি। এই ম্যাকার্থিও কিন্তু আবার অনেক বছর আগে অস্ট্রেলিয়ায় বেশ কিছুদিন থেকে এসেছেন। অস্ট্রেলিয়ায় কলোনিতে থাকাকালীন এরা পরস্পরকে চিনতেন, ফলে ইংল্যান্ডে ফিরে এসে পাশাপাশি বসবাস করবেন, এর মধ্যে অস্বাভাবিক কিছু ছিল না। টার্নারের অঢেল সম্পত্তি, তাই ম্যাকার্থিকে তিনি ফার্ম হাউসটা ভাড়া দিয়েছিলেন। অর্থনৈতিক ব্যবধান থাকলেও এই দুইজনের সম্পর্কে কিন্তু তেমন বৈষম্য দেখা যায়নি, অন্তত সেরকমটাই মনে হতো, কারণ তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন। ম্যাকার্থি এবং টার্নার উভয়ই বিপত্নিক। ম্যাকার্থির একমাত্র ছেলে জেমস, বয়স 18, আর টার্নারের একমাত্র কন্যা অ্যালিস, জেমসের সমবয়সী। আশপাশের ইংরেজ পরিবারগুলোর সঙ্গে এই দুই পরিবারেরই খুব একটা মেলামেশা ছিল না, বরং তারা বেশ নিভৃত জীবনযাপন করতেন। তবে ম্যাকার্থি এবং জেমস দুজনেই খেলাধুলার ভক্ত ছিলেন, কারণ তাদের প্রায়ই রেসের মাঠে দেখা যেত। ম্যাকার্থির বাড়িতে দুজন পরিচারক ছিল, একজন পুরুষ ও একজন মহিলা। টার্নারের ব্যাপারটা অবশ্য আলাদা, তার পয়সার অভাব নেই, ফলে তার বাড়ির চাকর বাকরের সংখ্যা কমপক্ষে 8 ডজন তো হবেই। এই দুই পরিবার সম্পর্কে আপাতত এতটুকু জানতে পেরেছি। এবার আসি আসল ঘটনায়। 3রা জুন, মানে গত সোমবার বিকেল 3টের দিকে চার্লস ম্যাকার্থি হ্যাভেলি ফার্ম হাউস থেকে বেরিয়ে হেঁটে যান বসকম পুলের দিকে। ভ্যালির মধ্যে দিয়ে বয়ে চলা একটা ছোট জলের ধারা একটা জায়গায় একটু চওড়া হয়ে ছোট্ট একটা লেক মতো হয়েছে, সেটাই হলো বসকম পুল। তো এর আগে, অর্থাৎ সেদিন সকালে, চার্লস ম্যাকার্থি তার পরিচারককে সঙ্গে নিয়ে রস শহরে গিয়েছিলেন। ফেরার সময় তিনি পরিচারককে বলেন যে বিকেল 3টে নাগাদ তার কারো সঙ্গে দেখা করার আছে, আর তাই তাকে তাড়াতাড়ি ফিরতে হবে। ফিরে সেই বসকম পুলের দিকে যাচ্ছিলেন, তবে সেখান থেকে তিনি আর ফেরেননি। যাই হোক, হ্যাভেলি ফার্ম থেকে বসকম পুলের দূরত্ব খুব বেশি হলে 1.25 মাইল মতো হবে। এই পথে তিনি হেঁটে যাওয়ার সময় দুজন তাকে দেখেছিলেন। একজন বৃদ্ধা মহিলা, তার নাম জানা যায়নি। অন্যজন ছিলেন উইলিয়াম ক্রাউডার, জন টার্নারের গেমকিপার বা শিকাররক্ষী। দুজন সাক্ষী জানিয়েছেন যে চার্লস ম্যাকার্থি সেই সময় একাই হেঁটে যাচ্ছিলেন। তবে গেমকিপার আরো জানিয়েছেন যে চার্লসকে দেখার কয়েক মিনিট পর তিনি তার ছেলে জেমস ম্যাকার্থিকেও ওই একই পথে যেতে দেখেন। জেমসের হাতে ছিল একটা বন্দুক। গেমকিপার উইলিয়াম ক্রাউডার বেশ জোরের সঙ্গে বলেন যে সেই সময়ও বাবা ছেলে দুজনকে দেখা যাচ্ছিল। তার মনে হয় যে ছেলে যেন বাবার পিছু নিয়েছে। তবে সেই সময় বিষয়টিকে সেভাবে গুরুত্ব না দিলেও সন্ধ্যাবেলায় খুনের ঘটনাটা জানার পর তিনি পুলিশকে সবকিছু খুলে জানিয়েছেন। উইলিয়াম ক্রাউডারের পরে আরো কয়েকজন বাপ ছেলেকে দেখেছিলেন। বসকম পুল ঘন জঙ্গলে ঘেরা, শুধু একধারে ঘাস ও নল খাগড়ায় ভরা সরু একটা ফাঁকা জায়গা।
বসকম ভ্যালি এস্টেটের লজ কিপারের কিশোরী কন্যা পেশেন্স মোরান সেদিন সেই সময় ওই বনের মধ্যেই ফুল তুলছিল। সে জানিয়েছে যে জঙ্গলের সীমানার কাছে পুলের একদম ধারেই সে চার্লস ম্যাকার্থি ও তার ছেলে জেমসকে দেখেছে। তারা দুজনেই চিৎকার করে ঝগড়া করছিল। সে এমনকি এও শুনতে পেয়েছে যে চার্লস ম্যাকার্থি তার ছেলেকে খুব কঠোর ভাষায় কিছু বলছে। তারপরেই সে জেমসকে তার বাবার গায়ে হাত তুলতে উদ্যত হতে দেখে। এই সমস্ত দেখে শুনে বেচারি পেশেন্স এতটাই ভয় পেয়ে যায় যে সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায় আর বাড়িতে গিয়ে তার মাকে সবটুকু জানায়। বসকম পুলের ধারে বাপ ছেলেতে মিলে হাতাহাতি করছে। মাকে কথা জানাবার প্রায় সঙ্গে সঙ্গে জেমস ম্যাকার্থিও দৌড়ে লজে আসে। আতঙ্কিত জেমস জানায় যে জঙ্গলের মধ্যে তার বাবা মৃত অবস্থায় পড়ে আছেন এবং তার দ্রুত সাহায্যের প্রয়োজন। উত্তেজনার চোটে জেমসের মাথায় টুপিও ছিল না, বন্দুকটাও যেন কোথাও পড়ে গিয়েছিল। তার ডান হাত ও জামার হাতায় তখনও টাটকা রক্ত লেগে। যাই হোক, খবর শুনে সবাই ছুটে যায় এবং বসকম পুলের ধারে ঘাসের উপর চার্লস ম্যাকার্থির নিথর দেহ পড়ে থাকতে দেখে। তার মাথায় কোনো ভারী ভোঁতা বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। আঘাত এতটাই সাংঘাতিক যে খুলির একাধিক জায়গায় চিড় ধরে গিয়েছে। তদন্তকারীরা মনে করছেন যে জেমসের বন্দুকের বাট দিয়েই খুব সম্ভবত আঘাত করা হয়েছিল, কারণ বন্দুকটা পড়েছিল মৃতদেহ থেকে মাত্র কয়েক হাত দূরেই ঘাসের উপর। ঠিক এই পরিস্থিতিতেই তৎক্ষণাৎ ম্যাকার্থি জুনিয়র মানে জেমস ম্যাকার্থিকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার তদন্তে ঘটনাটাকে ইচ্ছাকৃত খুনের ঘটনা বা উইলফুল মার্ডার বলে রায় দেওয়া হয়। এরপর বুধবার তাকে রস শহরের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে মামলাটি হাইকোর্টে পাঠানো হয়। বুঝলে, এই হলো গিয়ে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ। হ্যাঁ, এরকম জোলো কেস তো আমি কল্পনাও করতে পারি না। আরে বাবা, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স তো স্পষ্ট বলেই দিচ্ছে যে ওনার ছেলে জেমসই খুনটা করেছে। মাই ডিয়ার ওয়াটসন, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কিন্তু অত্যন্ত ছলনাময় একটা জিনিস। দেখবে, একটা প্রমাণ হয়তো এমনভাবে কোনো একটা দিক নির্দেশ করলো যেখানে সন্দেহের কোনো জায়গায় নেই, কিন্তু নিজের দৃষ্টিভঙ্গি যদি সামান্য বদলাও ওয়াটসন, তাহলে হয়তো দেখবে যে ওই একই প্রমাণ আবার ততটাই জোরের সঙ্গে এমন কিছুর দিকে আঙুল তুলছে যা হয়তো এর আগে তুমি ভাবতেই পারোনি। তবে এই ক্ষেত্রে যুবকটির বিরুদ্ধে মামলাটা অত্যন্ত জটিল এবং তার অপরাধী হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে এটাও ভেবে দেখার যে এমনও কেউ কেউ আছেন যাদের দৃঢ় বিশ্বাস যে জেমস নির্দোষ। বিশেষ করে মিস টার্নার, তার অনুরোধেই তো লেস্ট্রেডকে নিয়োগ করা হয়েছে। আরে, লেস্ট্রেডকে তোমার মনে আছে তো? ওই যে আ স্টাডি ইন স্কারলেটের সেই তদন্তকারী। লেস্ট্রেড এই মামলাটা নিয়ে যথেষ্ট বিভ্রান্ত, তাই সে আমাকে বিষয়টা খতিয়ে দেখতে অনুরোধ করেছে। আর ঠিক সেই কারণেই এখন আমরা দুই আধবুড়ো ঘরে বসে নিশ্চিন্তে ব্রেকফাস্ট করে ঢেকুর তুলতে তুলতে সকাল শুরু করার বদলে ঘন্টায় 50 মাইল বেগে ছুটে চলেছি বসকম ভ্যালির উদ্দেশ্যে। একেই বলে ভাগ্যের পরিহাস। কি বলো ওয়াটসন? যাই বলো হোমস, কেসটা এতটাই জলবত্তরলং যে এটাই অন্তত তোমার কৃতিত্ব দেখাবার বিশেষ কোনো জায়গাই নেই। There is nothing more deceptive than the obvious fact. ওয়াটসন, যা দেখছো তাই সত্য এমনটা ভাবা বোকামো। তাছাড়া ধরো আমরা এমন কয়েকটা ক্লু পেলাম যেগুলো হয়তো লেস্ট্রেডের চোখে ধরাই পড়েনি। আমি হয় লেস্ট্রেডের থিওরিকে মেনে নেব, নয় নস্যাৎ করে দেব, আর সেটা করব এমন উপায়ে যা লেস্ট্রেড ব্যবহার করা তো দূরের কথা, বোঝারও ক্ষমতা রাখে না। তুমি তো আমাকে ভালো করেই চেনো ওয়াটসন, তাই নিশ্চয়ই ভাবছো না যে আমি বড়াই করছি। আচ্ছা, এই ধরো আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে তোমার শোয়ার ঘরের জানলাটা রয়েছে ঘরের ডান দিকে, অথচ আমি বাজি রেখে বলতে পারি যে লেস্ট্রেড এতটা সহজ একটা বিষয় আদৌ খেয়াল করতে পারতো না। তুমি কি করে? বন্ধু, তোমাকে আমি চিনি, খুব ভালো করেই চিনি। তোমার মধ্যে যে সেনাসুলভ একটা বেশ পরিপাটি ভাব আছে, সেটা কারো চোখে ফাঁকি দেবার নয়।
তুমি প্রতিদিন সকালে দাড়ি কামাও, আর সেটা তুমি করো রোদে বসে, এটা আমার অজানা নয়। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে তোমার মুখের বাঁ দিকে যত পিছনের দিকে যাওয়া যায়, সেখানে কিন্তু দাড়িটা খুব ভালোভাবে কামানো নেই। আর চোয়ালের কোণের কাজটা তো একেবারেই অসমান। আর এটা থেকে তো পরিষ্কার যে তোমার গালের বাঁ দিকটায় ডান দিকের মতো আলো ছিল না। তুমি যেরকম খুঁতখুঁতে আর গোছানো মানুষ, গালের দুই দিকে যদি সমান আলো পড়তো তাহলে নিশ্চয়ই এরকম অসমান শেভ করতে না, তাই না? দেখো, আমি এটা শুধু সামান্য একটা উদাহরণ হিসেবে বললাম, পর্যবেক্ষণ আর বিশ্লেষণের একটা সাধারণ উদাহরণ। এটাই তো আমার আসল কাজ। আমাদের এখনকার তদন্তে এই দক্ষতা হয়তো কিছু কাজে লাগলেও লাগতে পারে। দেখো, ইনভেস্টিগেশনে এমন এক দুটি ছোটখাটো বিষয় উঠে এসেছে যেগুলো নিয়ে একটু ভাবা দরকার। এই যেমন শোনা যাচ্ছে যে জুনিয়র ম্যাকেট সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়নি। হ্যাদেলি ফার্মে ফেরার পর পুলিশ তাকে ধরে। ইন্সপেক্টর যখন তাকে গ্রেপ্তার করছে, সেই মুহূর্তে জেমস বলে যে এটাই আমার প্রাপ্য। আর ঠিক এই কথাটাই স্বাভাবিকভাবেই জুরিদের মনে যে যৎসামান্য সন্দেহ ছিল সেটুকু একেবারে মুছে দেয়। এই যে একেবারে স্বীকারোক্তি। না ওয়াটসন, না, তা কিন্তু নয়। কারণ তার পরপরই জেমস দাবি করেছে যে সে নির্দোষ। কিন্তু এতগুলো সন্দেহজনক ঘটনার পর এমন কথা বলাটাই তো খুব রহস্যজনক, তাই না? বরং উল্টোটা। আমি তো বলবো এই ঘটনাটা এখনো পর্যন্ত মেঘলা আকাশে সবচেয়ে উজ্জ্বল আশার আলো। দেখো, হতেই পারে ও নির্দোষ, তবুও পরিস্থিতি দেখে এটুকু তো বোঝার মতো বুদ্ধি ওর নিশ্চয়ই আছে যে সমস্ত প্রমাণ ওর বিপক্ষে। এখন ধরো, যদি ও গ্রেপ্তার হওয়ার সময় অবাক হতো বা রেগে গিয়ে প্রতিবাদ করত বা চিৎকার চেঁচামেচি করত, তাহলেই বরং আমার বেশি সন্দেহ হতো। কারণ এমন প্রতিক্রিয়া অন্তত সেই মুহূর্তে খুব একটা অস্বাভাবিক নয়। বরং একজন চালাক হিসেবে মানুষ সেই অভিনয়টাই করবে যাতে তাকে নির্দোষ বলে মনে হয়। অথচ দেখো, ছেলেটি কিন্তু কোনো রকম চিৎকার বা বিরোধিতা করেনি। তাই ও যেরকম সরলভাবে পরিস্থিতিটা মেনে নিয়েছে, তাতে তো এটাই প্রমাণ হয় ও হয় সম্পূর্ণ নির্দোষ, নয়তো ও অত্যন্ত মেন্টালি স্ট্রং ও ঠান্ডা মাথার মানুষ। আর ওই যে জেমস বলেছিল না, এটাই আমার প্রাপ্য, সেটা শুনলে ছেলেটিকে দোষী বলে মনে হতেই পারে। বাট ওয়াটসন, একটু ভেবে দেখো তো, জেমস ম্যাকের্থি কিন্তু তখন নিজের বাবার মৃতদেহের পাশেই দাঁড়িয়ে, তাও আবার এমন একটা দিনে যেদিন সে বাবার সঙ্গে ঝগড়া করেছে। এমনকি পেশেন্সের জবানবন্দি অনুযায়ী জেমস বাবাকে মারার জন্য হাত পর্যন্ত তুলেছিল। এইরকম একটা পরিস্থিতিতে নিজের ব্যবহারের জন্য অনুশোচনা আর অপরাধ বোধ থেকে এমন কথা বলাটাই তো স্বাভাবিক, তাই না? সত্যি বলতে কি, আমার কাছে ওর কথাগুলো অপরাধের মতো নয়, বরং একজন সুস্থ সৎ মানুষের মতোই মনে হচ্ছে। আচ্ছা হোমস, দেখো, অনেক মানুষকেই তো এর চেয়েও কম প্রমাণে ফাঁসি দেওয়া হয়েছে। অবশ্যই, আবার অনেক নির্দোষ মানুষও কিন্তু কিছু না কিছু ভুলের বশে ফাঁসি কাঠেও ঝুলেছে, তাই না? আচ্ছা, ছেলেটা নিজে ঠিক আর কি বলছে? দুঃখের কথা, ছেলেটির বক্তব্য খুব একটা আশা জাগায় না। তবু দু একটা ব্যাপার একটু খটকা লাগছে। এই যে এখানে এই কাগজগুলো দেখলেই বুঝতে পারবে। তুমি নিজেই পড়ে নাও। শার্লক তার কাগজপত্রের গোছা থেকে হেয়ারফোর্ডশায়ারের একটি স্থানীয় পত্রিকা বের করল। তার একটা পাতার কোণাটা একটু মুড়িয়ে হতভাগ্য ছেলেটির সেদিনকার ঘটনা সম্পর্কে দেওয়া জবানবন্দির জায়গাটা আমায় দেখিয়ে দিল। আমি গাড়ির এক কোণায় গা এলিয়ে বসে মন দিয়ে লেখাটা পড়তে শুরু করলাম। মৃত চার্লস ম্যাকার্থির একমাত্র পুত্র জেমসের জবানবন্দি। আমি গত 3 দিন ব্রিস্টলে ছিলাম। বাড়ি ফিরি সোমবার সকাল 3 তারিখে। আমি যখন বাড়ি ফিরে আসি তখন বাবা বাড়িতে ছিলেন না। তো আমাদের কাজের মেয়েটি আমাকে জানায় যে বাবা ঘোড়ার গাড়িতে করে শহীদ জন কবের সঙ্গে রস শহরে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ির উঠোনে ঘোড়ার গাড়ির শব্দ শুনতে পাই। জানলা দিয়ে দেখি বাবা গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে বেরিয়ে যাচ্ছেন।
কিন্তু উনি কোন দিকে গেলেন সেটা আমি বুঝতে পারিনি। এরপর আমি আমার বন্দুকটা নিয়ে হাঁটতে বেরোই। উদ্দেশ্য ছিল বসকন পুলের দিকে যাওয়া। পুলের ওপারে একটা খরগোশের গর্ত আছে, ওটা দেখতেই যাচ্ছিলাম। পথে আমার সঙ্গে দেখা হয় গেমকিপার উইলিয়াম ক্রাউডারের, যেমনটা সে তার জবানবন্দিতে বলেছে আর কি। তবে তার একটা ভুল হয়েছিল, আমি বাবার পিছু নিইনি। আমি তো জানতামই না যে বাবা আমার ঠিক আগে এই পথ দিয়ে গেছেন। তখন আমি পুল থেকে প্রায় 100 গজ দূরে ছিলাম। হঠাৎই কুই বলে একটা ডাক শুনতে পেলাম। এটা আমার আর বাবার মধ্যে একটা সাধারণ সংকেত ছিল। আমি তখন দৌড়ে এগিয়ে গিয়ে দেখি উনি পুলের ধারে দাঁড়িয়ে আছেন। সেখানে আমাকে দেখে বাবা একরকম চমকেই ওঠেন। তুই সাহস পেলি কোথা থেকে এমন কথা বলা? আমাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ব্যাপারটা তর্কাতর্কি থেকে হাতাহাতির দিকেও এগিয়ে যাচ্ছিল আর কি, কারণ বাবা অত্যন্ত বদরাগী স্বভাবের মানুষ ছিলেন। দাঁড়া, আমার সঙ্গে কথা শেষ হয়নি। কিন্তু আমার শেষ হয়ে গেছে বাবা। আমি বুঝতে পারি যে উনি নিজের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারাতে বসেছেন, তাই আমি ওখান থেকে চলে যাই এবং হ্যাদলি ফার্মের দিকে ফেরার পথ ধরি। তবে আমি বড়জোর 150 গজ মতো এগিয়েছি, এমন সময় পেছন থেকে একটা বিভৎস আর্তনাদ আমি শুনতে পাই, আর শুনে আমি আবার দৌড়ে ফিরে যাই সেই দিকে। বাবা! গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন, মাথায় গুরুতর আঘাত লেগেছে। আমি সঙ্গে সঙ্গে বন্দুকটা ফেলে তাকে কোলে তুলে নিই, কিন্তু তিনি প্রায় সঙ্গে সঙ্গে মারা যান। আমি কিছুক্ষণ সেখানেই হাঁটু গেড়ে বসেছিলাম। তারপর সম্বিত ফিরতেই সাহায্যের জন্য ছুটে গেলাম মিস্টার টার্নারের লজ কিপারের বাড়ির দিকে। হেল্প! হেল্প! প্লিজ! বাবা, কিছু হয়েছে? ওনার বাড়িটাই সেখান থেকে সবচেয়ে কাছে ছিল, তাই আমি যখন ফিরে এলাম তখন বাবার আশেপাশে আর কাউকে দেখতে পাইনি। উনি কিভাবে আঘাত পেলেন তা আমি সত্যি জানি না। বাবা খুব একটা মিশুকে মানুষ ছিলেন না। তার অদ্ভুত এই বদরাগী স্বভাবের জন্যই সকলেই তার থেকে একটা দূরত্ব বজায় রেখে চলত। তবে তার কোনো প্রকাশ্য শত্রু ছিল বলে আমার কিন্তু জানা নেই। এ বিষয়ে আমার সত্যি এর বেশি কিছু জানা নেই। এ তো গেল জেমসের জবানবন্দি। দাঁড়াও, এরপর করোনার আর জেমস ম্যাকার্থির কনভারসেশনটাও পড়ে নি। অর্ডার অর্ডার অর্ডার। মারা যাওয়ার আগে আপনার বাবা কি আপনাকে কিছু বলে গিয়েছিলেন? ঠিক মনে করতে পারছি না। কিছু একটা ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ, কিছু একটা বলেছিলেন, কিন্তু খুব অস্পষ্ট। হ্যাঁ, মনে করুন, মনে করার চেষ্টা করুন। হ্যাঁ, মনে পড়েছে। র্যাট জাতীয় কিছু একটা। র্যাট মানে ইঁদুর? এ আবার কি মশকরা? ভালো করে মনে করুন জেমস, ঠিক কি কথা বলেছিলেন আপনার বাবা? আমি সত্যি বলছি, কথাগুলো আমি স্পষ্ট বুঝতে পারিনি, কিন্তু এইটুকু মনে পড়ছে যে বাবা ওই সময় র্যাট শব্দটা উচ্চারণ করেছিলেন। আই সি। কিন্তু এর মানে কি হতে পারে? আপনি কিছু বুঝতে পেরেছিলেন যে ঠিক কি বলতে চাইছিলেন আপনার বাবা? না, আমি এর কোনো মানেই বুঝতে পারিনি। সত্যি বলতে কি, আমার মনে হয় ওনার হ্যালুসিনেশন হচ্ছে। আচ্ছা, এবারে বলুন তো, সেদিন আপনার বাবার সঙ্গে আপনার ঠিক কি নিয়ে কথা কাটাকাটি হয়েছিল? সরি, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু তা তো বললে চলবে না জেমস ম্যাকার্থি। আচ্ছা, আমি আপনাকে আরেকবার প্রশ্নটা করছি, আপনাদের দুজনের মধ্যে সেদিন ঠিক কি নিয়ে ঝগড়া হয়েছিল বলুন। মাফ করবেন, আমার পক্ষে সত্যি এর উত্তর দেওয়া সম্ভব নয়। শুধু এইটুকু বলতে পারি যে সেই ঝগড়ার সঙ্গে বাবার মৃত্যুর কোনো সম্পর্ক নেই। সেই সিদ্ধান্তটা না হয় মহামান্য আদালতে নেবেন, তবে আপনি যদি এই প্রশ্নের উত্তর না দেন তাহলে ভবিষ্যতে আপনার বিরুদ্ধে মামলায় সেটা কিন্তু আপনার পক্ষে নাও যেতে পারে। এই কথাটা আপনার জেনে রাখা দরকার। বুঝতে পেরেছি, কিন্তু আমি অপারগ। আপনার এই প্রশ্নের উত্তর আমি কিছুতেই দিতে পারবো না। অগত্যা, আপনার যাতে মর্জি হয়। আচ্ছা, এবারে আসি ওই কুই শব্দটায়। আপনি বলেছেন যে আপনি যখন বসকম পুলের দিকে যাচ্ছিলেন তখন আপনার বাবার গলায় কুই ডাক শুনেছিলেন, তাই তো? এই ডাকটা, এটাই তো আপনারা বাবা ছেলে নিজেদের মধ্যে সংকেত হিসেবে ব্যবহার করতেন, তাই না? আগে হ্যাঁ।
আপনার বাবা তাহলে আপনাকে দেখেই ডাকটা দিয়েছিলেন? প্রথমে আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু কিন্তু আমার মনে হয় না যে বাবা আমায় দেখে ডাক দিয়েছিলেন। কেন? বলুন, কি হলো? বাবা তো জানতেনই না যে আমি সেদিন ফিরে এসেছিলাম। তাহলে তিনি আপনাকে না দেখেও কুই বলে ডাক পারলেন কেন? আমি জানি না। বেশ, আচ্ছা, আপনি এই কুই শব্দটা শুনে ফিরে গেলেন এবং আপনার বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলেন। আচ্ছা, তখন কি আশেপাশে সন্দেহজনক কিছু দেখতে পেয়েছিলেন? না, নিশ্চিত করে কিছু বলতে পারবো না। তার মানে? দেখুন, সেই সময় আমার মাথা ঠিক ছিল না। ওই খোলা জায়গাটায় গিয়ে বাবাকে ওইভাবে পড়ে থাকতে দেখলাম। তখন শুধুই বাবার কথা মাথায় ঘুরছিল। তবে তবে হ্যাঁ, একটা জিনিস আবছা মনে পড়ছে। আমি বাবার আর্তনাদ শুনে দৌড়ে যাওয়ার সময় আমার বাঁ দিকে ঘাসের ওপর কিছু একটা পড়ে থাকতে দেখেছিলাম। ছাই রঙের কিছু একটা, কোট জাতীয় কিছু হতে পারে, বা একটা চেক প্রিন্টের কাপড় বা ওরকম কিছু। তারপর আমি বাবার মৃতদেহের পাশ থেকে উঠে চারিদিক ভালো করে তাকিয়ে দেখলাম, কিন্তু জিনিসটা সেখানে আর ছিল না। মানে আপনি বলছেন যে বাবার জন্য সাহায্য চাইতে ছুটে যাওয়ার আগেই সেই জিনিসটা গায়েব হয়ে গিয়েছিল? হ্যাঁ, আমি আর জিনিসটাকে দেখিনি। জিনিসটা ঠিক কি ছিল সেটা আপনি নিশ্চিত করে বলতে পারবেন না? না, ওই যে বললাম, কেমন আবছা মনে পড়ছে যে কিছু একটা ছিল। মৃতদেহ থেকে কতটা দূরে পড়েছিল বলে মনে হয়? খুব বেশি না, 12 গজ মতো হবে। আর ঝোপের থেকে? ওই প্রায় একই দূরত্ব। তার মানে কেউ যদি জিনিসটা সরিয়ে ফেলে থাকে তাহলে সেটা আপনি ঘটনাস্থলে থাকতেই করেছে, তাই তো? হ্যাঁ। কিন্তু আপনি তাকে দেখেননি? না, দেখিনি, দেখতে পাইনি, কারণ আমি তখন বাবার দিকে ফিরেছিলাম। বাবার মাথার কাছে রক্ত, আমার মাথা কাজ করছিল না ঠিক করে। সাক্ষ্য গ্রহণ এখানেই শেষ হলো। শেষ মন্তব্যে করোনার ছেলেটার বেশ কড়া সমালোচনা করেছেন। দেখো, ওনার কথায় কিন্তু যুক্তিও আছে। ওই যে জেমস ম্যাকার্থি বলছে যে তার বাবা তাকে না দেখেই ইশারা করেছিলেন। আবার বাবার সঙ্গে তার কি কথা হয়েছিল, ঝগড়াই বা কেন হয়েছিল, সেটা নিয়েও সে কিছু বলতে চায় না। আচ্ছা, এগুলো কি একটু সন্দেহজনক বলে মনে হচ্ছে না? তার উপরে সিনিয়র ম্যাকার্থির শেষ কথাটাও কিন্তু বেশ অদ্ভুত আর অস্পষ্ট। আর তাই এই সব মিলিয়েই করোনার বলেছেন যে ছেলেটির কথাগুলো সন্দেহজনক আর তার বিপক্ষেই দাঁড়ায়। তুমি আর কর্নার দুজনেই কিন্তু খুব যত্ন করে ছেলেটার পক্ষে সবচেয়ে জোরালো যুক্তিগুলোই তুলে ধরেছ। কিন্তু খেয়াল করেছো কি যে তোমরা কখনো বলছো ছেলেটার কল্পনা শক্তি খুব বেশি, আবার কখনো বলছো খুবই কম? কল্পনা শক্তি কম না হলে সে খুব সহজেই তার বাবার সঙ্গে তার কথা কাটাকাটির কোনো জোরদার কারণ দেখিয়ে জুরির থেকে সহানুভূতি আদায় করে নিতে পারত। আবার বলছো কল্পনা শক্তি বেশি, কারণ তাহলে তো বাবার মৃত্যুর সময় ইঁদুরের কথা বলা, কিংবা ধরো হঠাৎ করে একটা কাপড়ের টুকরো গায়েব হয়ে যাওয়ার মতো অদ্ভুত কাহিনী সে নিছক নিজের মাথা থেকেই তৈরি করেছে। না 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 ওয়াটসন, আমি এই কেসটাকে এই ধরে নিয়ে এগোবো যে ছেলেটা যা বলেছে সবটাই সত্যি। দেখা যাক না সেই সত্য ধরে এগোলে আমরা কোথায় গিয়ে পৌঁছই। হঠাৎ থেমে গিয়ে হোমস পকেট থেকে একটা ছোট্ট বই বার করলো। যাই হোক, এখন আমি পেট্রয়েডের কবিতা পড়ব। এর বেশি আমি এই কেস নিয়ে আর একটা কথাও বলবো না যতক্ষণ আমরা ঘটনাস্থলে পৌঁছচ্ছি। বাই দ্য ওয়ে, আমরা সুইন্ডেনে লাঞ্চ করব। আরে আর তো মাত্র 20 মিনিট বাকি। দুপুর গড়িয়ে বিকেল প্রায় 4টে নাগাদ আমরা মনোমুগ্ধকর স্ট্রাউড উপত্যকা আর প্রশস্ত সেভার নদী পেরিয়ে এসে পৌঁছলাম রস নামক একটি মায়াবী ছোট্ট শহরে। স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিল এক হাড় জিরজিরে কুতকুতে চোখের লোক। তার চোখে মুখে ছিল অপরাধীদের ধরার এক পেশাদার ধূর্ততা। হালকা বাদামি রঙের ডাস্টকোট
আর চামড়া লেগিং পরে নিজেকে ওই গ্রামের ভদ্রলোক সাজাতে চাইলেও স্কটল্যান্ড ইয়ার্ডের লেস্ট্রেডকে চিনতে আমার এতটুকুও অসুবিধে হলো না। আমরা একসাথে গাড়িতে করে চলে গেলাম হেয়ারফোর্ড আর্মস হোটেলে। সেখানে আমাদের জন্য আগে থেকেই একটা ঘর ঠিক করা ছিল। চাটা অপূর্ব। বলছি, আমি একটা ঘোড়ার গাড়ি ম্যানেজ করে রেখেছি। আমি জানি আপনার কাজের ধরন, আপনি ঘটনাস্থলে না পৌঁছানো পর্যন্ত শান্তি পান না, কি তাই তো? এত খেয়াল রাখার জন্য তোমায় অনেক ধন্যবাদ লেস্ট্রেড। তবে ব্যাপারটা পুরোটাই নির্ভর করছে আবহাওয়ার ওপর। ঠিক বুঝলাম না। ব্যারোমিটার কি বলছে বলো দেখি? 29, অর্থাৎ হাওয়ার ঝঞ্ঝাট নেই, আকাশও একেবারে ফর্সা। আমার কাছে একটা গোটা সিগারেটের বাক্স আছে, যার যথার্থ ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, এই হোটেলের সোফাটা কিন্তু সাধারণত গ্রাম্য হোটেলগুলোয় যেরকম সোফা থাকে তার তুলনায় অনেক বেশি আরামদায়ক। আমার মনে হয় না আজ রাতে আর গাড়ি ব্যবহার করব। তা আপনি নিশ্চয়ই খবরের কাগজ দেখেই নিজের সিদ্ধান্তে পৌঁছে গেছেন। আরে মশাই, কেসটা দিনের আলোর মতোই পরিষ্কার। যতই খুঁটিয়ে দেখবেন ততই পরিষ্কার হবে। এদিকে ওই মহিলার নাছোড় বান্দা। আপনি বলুন, একজন মহিলাকে কি আর বারণ করা যায়? উনি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। আমি যদিও ওনাকে বারবার বলেছি যে আমি যা যা করার করেছি, এরপর আপনি নতুন কি বার করবেন এই কেসে। তবুও উনি নাকি আপনার নাম শুনেছেন এবং যেভাবেই হোক আপনার মতামত চান। এখন কে এলো? আরে ওই দেখুন, এ তো ওনার ওই মহিলারই গাড়ি। কি কাণ্ড! লেস্ট্রেডের কথা শেষ হতে না হতেই ঘরের মধ্যে যেন একটা ভীষণ ঝড় ঢুকে পড়ল। দরজায় দাঁড়িয়ে এক তরুণী। আমি জীবনে যত সুন্দরী দেখেছি তাদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম। তার বাদামি চোখ দুটিতে যেন বিদ্যুৎ খেলছে, আধ খোলা ঠোঁট, উত্তেজনায় গালে লাল আভা ছড়িয়ে পড়েছে। হোমসকে দেখে সব রকম সামাজিক ভদ্রতা ভুলে মহিলা বিহ্বল হয়ে পড়লেন। মিস্টার শার্লক হোমস, প্লিজ প্লিজ হেল্প মি, প্লিজ। মহিলার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ আর উত্তেজনা। আমাদের দুজনের দিকে ক্ষণিকের জন্য তাকালেও মহিলার চোখ কিন্তু আটকে আছে হোমসের চোখে, যেন তার শেষ ভরসা আশ্রয় একমাত্র শার্লক হোমস। আমি আর থাকতে পারছিলাম না, বিশ্বাস করুন। তাই নিজেই চলে এলাম আপনার কাছে। মিস্টার হোমস, জেমস এই কাজ করতে পারে না, কিছুতেই না। সে খুনি নয়, সে খুনি হতে পারে না, এটুকু আমি নিশ্চিত। জেমসকে আমি সেই ছোট থেকে চিনি। প্লিজ মিস্টার হোমস, প্লিজ, আপনি যখন এই ঘটনা তদন্ত করবেন তখন এটা মাথায় রাখবেন। হ্যাঁ, ও একটু জেদি, কিন্তু ও কখনোই কাউকে আঘাত করতে পারে না। একটা মাছি পর্যন্ত ওর পক্ষে মারা সম্ভব নয়। যারা ওকে সত্যি চেনে তারা কেউ কখনো বিশ্বাস করবে না যে ও কাউকে খুন করেছে। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি মিস্টার আনার। আমরা চেষ্টা করব সত্যিটা খুব শিগগিরই খুঁজে বার করতে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার পক্ষ থেকে আপনি সম্পূর্ণ সহযোগিতা পাবেন। থ্যাংক ইউ সো মাচ মিস্টার হোমস। আচ্ছা, আপনি নিশ্চয়ই মামলার কাগজপত্র দেখেছেন। কিছু কি আপনার চোখে পড়েছে? কোনো অসামঞ্জস্য, কোনো ক্লু? আপনি সত্যিই বিশ্বাস করেন তো যে জেমস নির্দোষ? আমার সত্যি মনে হচ্ছে জেমসের নির্দোষ হবার সম্ভাবনাই বেশি। হোমসের এই একটা কথাতেই মিস টার্নারের বুকের সব ভার যেন হালকা হয়ে গেল। একটা লম্বা শ্বাস ছেড়ে তিনি লেস্ট্রেডের দিকে একটু কটাক্ষ করেই বললেন, কি লেস্ট্রেড সাহেব, দেখলেন তো? মিস্টার হোমস কিন্তু বলছেন আশা আছে। আমার সহকর্মী হয়তো একটু বেশি তাড়াহুড়ো করছেন। তবুও উনি যা বললেন আমি তাতেই ভরসা রাখি। জেমস এ কাজ করতে পারে না, আমি জানি। আসলে ওর বাবার সঙ্গে
ওর সেদিনের শেষ ঝগড়ার কারণ ছিলাম আমি। আর সেই কারণেই ও করোনাকে এই বিষয়ে কিছু বলতে পারেনি। আপনি আপনি এর মধ্যে কিভাবে যুক্ত ছিলেন? এখন আর কিছু লুকিয়ে লাভ নেই মিস্টার হোমস। আমি আপনাকে এইটুকু জানিয়ে দিতে চাই যে জেমস আর ওর বাবার মধ্যে যেটুকু ঝামেলা ছিল সেটা আমাকে নিয়েই। মিস্টার ম্যাকার্থি খুব করে চাইতেন যে আমি আর জেমস যেন বিয়ে করি। একথা সত্যি যে আমরা একসঙ্গে বড় হয়েছি, ছোটবেলা থেকেই আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু কিন্তু তখন সেটা নিতান্তই ভাই বোনের মতো ছিল। জেমস ছেলে মানুষ, জীবন সম্পর্কে ওর অভিজ্ঞতা কম, তাই এই মুহূর্তে বিয়ের কথাও ভাবতেই চাইনি। আমার মনে হয় ওদের মধ্যে শেষ কথা কাটাকাটির কারণ এটাই ছিল। আপনার বাবা কি এই সম্পর্ক মেনে নিয়েছিলেন? না, বাবা কখনো এই প্রস্তাবে রাজি ছিলেন না। এই বিয়ের পেছনে একমাত্র আগ্রহী ছিলেন মিস্টার ম্যাকার্থি। দেখুন মিস টার্নার, আপনার এই কথাগুলো এই কেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাল যদি আমি আপনার বাবার সঙ্গে দেখা করতে চাই, সেটা কি সম্ভব? আমার মনে হয় না ডাক্তার অনুমতি দেবেন বলে। ডাক্তার? হ্যাঁ, আপনি শোনেননি? আসলে এমনিতে বাবা তো অনেক বছর ধরেই অসুস্থ, তারপর মিস্টার ম্যাকার্থির মৃত্যুর ঘটনাটা বাবাকে পুরোপুরি ভেঙে দিয়েছে। গত কয়েকদিন বাবা বিছানা ছেড়ে উঠতেই পারেননি। আর ডক্টর উইলোস বলছেন ওনার মনের পাশাপাশি ওনার নার্ভের অবস্থাও ভয়ানক খারাপ। আসলে মিস্টার ম্যাকার্থি ছিলেন একমাত্র মানুষ যিনি বাবাকে ওই ভিক্টোরিয়ার পুরনো দিনের সময় থেকে চিনতেন। ভিক্টোরিয়া মানে আপনি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার কথা বলছেন তো? হ্যাঁ, বাবা ওখানে খনিতে কাজ করতেন। ঠিক ঠিক, সোনার খনি। সেখানে তো মিস্টার টার্নার তার এই অঢেল সম্পত্তি তৈরি করেছিলেন, তাই না? হ্যাঁ। আপনাকে অশেষ ধন্যবাদ মিস টার্নার। আপনি নিজে থেকে এসে আমাদের অত্যন্ত মূল্যবান সাহায্য করলেন। আপনি কাল যদি কিছু খবর পান আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। আর হ্যাঁ, আপনি নিশ্চয়ই জেমসকে দেখতে যাবেন জেলে। মিস্টার হোমস, যদি সেখানে যান তাহলে ওকে বলবেন যে আমি জানি ও নির্দোষ। আমি অবশ্যই তাকে বলবো মিস টার্নার, আপনি চিন্তা করবেন না। বেশ, আজ আমি উঠি। বাবা খুব অসুস্থ, আমি পাশে না থাকলে খুব কষ্ট পাবেন। গুড বাই। ঈশ্বর যেন আপনাকে এই কাজে সহায়তা করেন। গুড বাই। এর কোনো মানেই হয় না মিস্টার হোমস। আপনি শুধুই ওনার মনে আশার আলো জ্বালিয়ে দিলেন, অথচ আপনি এখনো জানেনই না যে সেই আশা আদৌ পূরণ করা সম্ভব কিনা। যদিও আমি খুব একটা নরম মনের মানুষ নই, তবুও আমি বলবো মেয়েটির সঙ্গে কিন্তু আপনি একটু বাড়াবাড়ি করলেন। মনে হচ্ছে জেমস ম্যাকার্থিকে নির্দোষ প্রমাণ করার একটা রাস্তা অবশেষে দেখতে পাচ্ছি। লাস্টেড, তুমি কি ওর সঙ্গে দেখা করার অনুমতি এনেছো? হ্যাঁ, তবে সেটা শুধু আমাদের দুজনের জন্য। বেশ, তাহলে দেখছি আজ আর বাইরে না বেরোনোর সিদ্ধান্ত বদলে ফেলতে হচ্ছে। আচ্ছা, আমরা যদি এক্ষুনি বেরিয়ে পড়ি তাহলে কি হেয়ারফোর্ড পৌঁছে আজ রাতে ওর সঙ্গে দেখা করা সম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে আর দেরি নয়, চলো লেস্ট্রেড। হ্যাঁ, চলুন। ওয়াটসন, তুমি হয়তো এখন একটু বোর হবে, কিন্তু আমি 2-1 ঘন্টার মধ্যেই ফিরে আসবো, চিন্তা করো না। আমি হোমস আর লেস্ট্রেডের সঙ্গে স্টেশন পর্যন্ত হেঁটে গেলাম। তারপর একা একা শহরের এদিকে ওদিকে ঘুরে বেড়ালাম। কিছুক্ষণ পরে হোটেলে ফিরে ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়ে একটা পাতলা রহস্য উপন্যাস পড়ে মনটাকে অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম। কিন্তু উপন্যাসের প্লটটা এতটাই নিরামিষ আর জলো, আর আমরা যেরকম ভয়ঙ্কর জটিল রহস্যের ভেতর দিয়ে এগোচ্ছি তার তুলনায় এতটাই তুচ্ছ যে কিছুতেই বইয়ের পাতায় মন বসছিল না। হেয়ারফোর্ডে ঠিক কি কি ঘটছে সেসব ভেবে ছটফট করতে করতে শেষে বিরক্ত হয়ে বইটা বন্ধ করে রেখে দিলাম। এখনো পর্যন্ত যা যা ঘটেছে সেই সব কটা ঘটনা মনে মনে বিশ্লেষণ করতে লাগলাম পরপর।
যদি ধরে নেওয়াও যায় যে ছেলেটির মানে জেমস ম্যাকার্থি যা বলছে তা সম্পূর্ণ সত্য, তাহলে বাবা ছেলের দেখা হওয়ার পর সেই ভয়ঙ্কর ঘটনাটা কিভাবে ঘটল? কুই ডাকটা যদি ওর বাবাই ডেকে থাকে, তাহলে জেমস কি ওর বাবাকে আগেই দেখতে পেয়েছিল? কি এমন ভয়ঙ্কর অপ্রত্যাশিত বিভীষিকাময় ঘটনা ঘটে গেল যে ছেলেটা কিছুক্ষণের মধ্যেই বাবার চিৎকার শুনে ছুটে এসে তাকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখল? আক্রমণটা নিশ্চয়ই ভয়ানক আর জোরালো ছিল, কিন্তু কিভাবে করা হতে পারে সেটা? ডাক্তার হিসেবে আমার কি খানিকটা আন্দাজ করা উচিত নয়? হোটেলের রিসেপশনের সাপ্তাহিক কাউন্টি পেপারটা চেয়ে নিলাম, যেটায় ঘটনাটির তদন্তের পুরো বিবরণ ছাপা হয়েছে। সার্জনের বক্তব্যে লেখা ছিল, কোনো ভারী ভোঁতা অস্ত্রের আঘাতে ম্যাকার্থি সাহেবের বাঁ দিকের প্যারাইটাল হাড়ের পেছনের কিছুটা আর অক্সিপিটাল হাড়ের বাঁ দিকটা একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। নিজের মাথায় সেই জায়গাগুলোকে চিহ্নিত করে বুঝতে পারলাম যে আঘাতটা নিশ্চয়ই পেছন থেকেই করা হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই যে বিষয়টা কিন্তু একদিক থেকে ছেলেটার পক্ষেই যাচ্ছে, কারণ সাক্ষীদের কথা মতো ঝগড়া করার সময় বাবা ছেলে পরস্পরের মুখোমুখি দাঁড়িয়েছিল। তবে আবার এটাও তো হতে পারে যে বৃদ্ধ হঠাৎ পেছন ফিরে দাঁড়াতেই হয়তো জেমস বা অন্য কেউ পেছন থেকে তাকে আঘাত করে। সে যাই হোক না কেন, এই বিষয়টা হোমসের নজরে আনতে হবে। আচ্ছা, জেমসের স্টেটমেন্ট অনুযায়ী তার বাবা মারা যাওয়ার আগে র্যাট বলেছে, মানে একটা ইঁদুরের কথা। এটা কি ঘোরের মধ্যে বলা কথা? মনে তো হয় না, কারণ মাথায় হঠাৎ প্রচন্ড আঘাত পেলেও কিন্তু তক্ষুনি কেউ প্রলাপ বকতে শুরু করে না। বরং এক্ষেত্রে তো মনে হচ্ছিল যে শেষ মুহূর্তে কিছু একটা বলতে চাইছিলেন তিনি, হয়তো নিজের মৃত্যুর কারণটা বোঝাতে চাইছিলেন। কিন্তু কিন্তু ঠিক কি বোঝাতে চাইছিলেন মাথা খুঁড়েও তার ব্যাখ্যা বের করতে পারলাম না। তারপর ওই যে ছেলেটির চোখে পড়া ওভারকোট না চেক কাপড়ের ঘটনাটা, যদি সত্যিই সে সেটা দেখে থাকে, তাহলে খুনি তার জামার কোনো অংশ বা কিছু একটা ফেলে পালিয়েছিল, এবং ছেলেটা যখন বাবার পাশে বাবার মৃতদেহের দিকেই মুখ করে হাঁটু গেড়ে বসে, ঠিক সেই সময় সে আবার ফিরে আসে এবং জামাটা তুলে নিয়ে যায়। কি সাংঘাতিক দুঃসাহস রে বাবা! সব মিলিয়ে একটা অদ্ভুত রহস্যের জাল, একটার পর একটা অসম্ভব ঘটনা। আমি লেস্ট্রেডের সন্দেহকে দোষ দিই না, তবে শার্লক হোমসের প্রখর বুদ্ধির ওপর আমি এতটাই বিশ্বাস করি যে আমার আশা ভাঙেনি। আসলে শার্লক যত কেসটা নিয়ে এগোচ্ছে, যেভাবে কেসটাকে দেখছে, তত যেন মনে হচ্ছে জেমস নির্দোষ। শার্লক যখন ফিরল, তখন বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। সে একাই এলো। লেস্ট্রেড শহরের কোনো একটা হোটেলে থেকে গিয়েছিল। ব্যারোমিটারের কাঁটা কিন্তু এখনো বেশ উপরে আছে ওয়াটসন। এই মুহূর্তে বৃষ্টি না হলে মঙ্গল, অন্তত যতক্ষণ না আমরা ঘটনাস্থল ভালোভাবে দেখে নিতে পারছি। আসলে এই ধরনের কাজে নিজেকে ফিট রাখা দরকার, ক্লান্ত হয়ে পড়লে মুশকিল। আচ্ছা শুনো ওয়াটসন, আমি আজ জুনিয়র ম্যাকার্থির সঙ্গে দেখা করেছি। তাই নাকি? কিছু জানতে পারলে? না, কিচ্ছু না। মানে ঘটনা সম্পর্কে জেমস নতুন কিছুই জানাতে পারলো না? বিন্দুমাত্র না। একবার মনে হচ্ছিল সে জানে কে এই কাজ করেছে এবং হয়তো তাকে বাঁচানোর চেষ্টাই করে চলেছে। যাই হোক, আপাতত আমি নিশ্চিত যে ছেলেটাও বাকি সবার মতোই অন্ধকারে রয়েছে। অতটা বুদ্ধিমান সে নয়, তবে হ্যাঁ, বেশ সুপুরুষ বলতে হবে, এবং আমার ধারণা মনের দিক থেকেও সৎ। বলছো? তবে তাহলেও কিন্তু আমি তার রুচির প্রশংসা করতে পারছি না। মানে এটা যদি সত্যি হয় যে মিস টার্নারের মতন ওরকম অসামান্য সুন্দরীকেও সে বিয়ে করতে চাইছিল না, এটা আবার কিরকম? ওয়াটসন, এইখানেই, ঠিক এইখানেই তো টুইস্ট। ছেলেটার কাহিনী বড় কষ্টের,
শুনলে মনটা খারাপ হয়ে যায়। আসলে ও মিস টার্নারের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। প্রেমে যাকে বলে পাগল। কিন্তু বছর 2 আগে তখন সে নিজেও একেবারে বাচ্চা ছেলেই বলা চলে। তার উপরে মিস টার্নার তখন 5 বছরের জন্য বোর্ডিং স্কুলে। বোকা ছেলেটা বুঝলে ব্রিস্টলের এক বারমেডের প্রেমে পড়ে সোজা রেজিস্ট্রি অফিসে গিয়ে একেবারে বিয়ে করে বসলো। ভাবতে পারো, এই ঘটনা কেউ জানতো না, কেউ না। আর সেই কম বয়সের একটা বিশ্রী ভুল এখন তাকে কি কষ্টটাই না দিচ্ছে। সে নিজে মন প্রাণ দিয়ে চাইছে মিস টার্নারকে বিয়ে করতে, কিন্তু জানে সেটা সম্ভব নয়। এদিকে ওর বাবা মিস্টার ম্যাকার্থি বারবার ছেলেটাকে চাপ দিয়ে যাচ্ছিলেন মিস টার্নারকে প্রপোজ করার জন্য। শেষবার যখন বাবা ছেলের দেখা হয় তখন বাবা এতটাই তাগাদা দিচ্ছিলেন যে ছেলেটা একেবারে অসহায়ভাবে 2 হাত তুলে দিয়েছিল। বেচারা এটাই বলার চেষ্টা করছিল যে আমি আর পারছি না, কিছুতেই পারছি না। অবশ্য জুনিয়র ম্যাকার্থির নিজের কোনো উপার্জন ছিল না, তাই ওই রকচটা বাবার ভয়ে সে তাকে নিজের গোপন বিয়ের কথাটাও বলতে পারেনি। 3 দিন সে ব্রিস্টলে ছিল ওই বারমেড স্ত্রীর সঙ্গেই। খুব স্বাভাবিকভাবে ওর বাবা সে কথা জানতেন না, অন্য কেউ জানতো না। ওয়াটসন, এই পয়েন্টে কিন্তু মাথায় রেখো, খুবই গুরুত্বপূর্ণ। এদিকে এরপর জেমসের ভাগ্য যেন একেবারে ঘুরে গেল হঠাৎই। সেই বারমেড খবরের কাগজ দেখে জানতে পারে যে তার স্বামী মানে জেমস খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে, হয়তো তার ফাঁসিও হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে সেই বারমেড জেমসকে একটা চিঠি লিখে জানিয়ে দিয়েছে যে তার নাকি জেমসের আগেও একটা বিয়ে আছে, আর তার স্বামী নাকি বারমিউডা ডকইয়ার্ডে কাজ করে। অর্থাৎ জেমস আর বারমেডের বিয়েটাই আদপে অবৈধ। যাই হোক, এই খবরে জেমস সামান্য স্বস্তি পেয়েছে। যত যন্ত্রণায় সে পাক, অন্তত মিস টার্নারকে বিয়ে করার একটা রাস্তা তো খুলে গেল, তাই না? কিন্তু যদি সে নির্দোষী হয় তাহলে খুনটা করলো কে? আহা, সেইটাই তো। আমি তোমাকে 2টো জিনিস খেয়াল করতে বলবো। প্রথমত, খুন হওয়া ব্যক্তির বসকম পুলের কাছে কারোর সঙ্গে দেখা করার কথা ছিল, এবং সেই মানুষটা তার ছেলে হতে পারে না, কারণ তার ছেলে তখন শহরের বাইরে ছিল, আর সে জানতো না যে ছেলে কবে বা কখন ফিরবে। দ্বিতীয়ত, খুন হওয়া লোকটি এমন সময়ে কুই বলে চিৎকার করেছিল যখন সে জানতই না যে তার ছেলে ফিরে এসেছে। এই 2 বিষয়ের উপরেই কিন্তু গোটা কেসটা দাঁড়িয়ে আছে। তবে এখন আর এই বিষয়ে কোনো কথা নয়, আজ বরং জর্জ মেরেডিথের লেখা নিয়ে একটু আলোচনা করি। কেসে বাকি খুঁটিনাটি কাল দেখা যাবে। অগত্যা আর কথা বাড়ালাম না। পরদিন যখন ঘুম ভাঙল, জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি হোমসের পূর্বাভাস মতো সত্যিই বৃষ্টি হয়নি। সকালটা ছিল ঝকঝকে মেঘহীন। সকাল 9টা নাগাদ লেস্ট্রেড আমাদের নিতে এলো, আর আমরা রওনা দিলাম হ্যাদারলি ফার্ম আর বসকম পুলের দিকে। মিস্টার হোমস, আজ সকালে একটা গুরুতর খবর পেয়েছি। শোনা যাচ্ছে মিস্টার টার্নারের অবস্থা এতটাই খারাপ যে ডাক্তাররা প্রায় একরকম আশা ছেড়েই দিয়েছেন। ওনার তো বেশ ভালোই বয়স, তাই না? হ্যাঁ, তা প্রায় 60 বছর তো হবেই, কিন্তু বিদেশে বেশ কষ্টকর জীবন কাটিয়েছেন তো ওর শরীরটা একরকম ভেঙেই গিয়েছিল। তার উপরে বেশ কিছুদিন ধরেই উনি অসুস্থ। সিনিয়র ম্যাকার্থির মৃত্যুর ঘটনা ওনাকে যেন আরো শেষ করে দিয়েছে। ম্যাকার্থি ওনার পুরনো বন্ধু ছিলেন, আর বলাই বাহুল্য ম্যাকার্থির কম উপকার তো আর উনি করেননি। আমি জানতে পেরেছি উনি ম্যাকার্থিকে হ্যাদারলি ফার্মে বিনা ভাড়ায় থাকতে দিয়েছিলেন। তাই নাকি? ব্যাপারটা বেশ চমকপ্রদ কিন্তু। আরে শুধু কি তাই, আরো নানাভাবেই উনি ম্যাকার্থিকে সাহায্য করেছেন। আশেপাশের লোকজনও জানিয়েছে মিস্টার টার্নার ম্যাকার্থির প্রতি খুবই সদয় ছিলেন। কিন্তু লেস্ট্রেড, ভেবে দেখো তো, একটা জিনিসকে তোমার অস্বাভাবিক লাগছে না? এই যে ম্যাকার্থি, তার নিজের তো সেরকম কিছু ছিল না বললেই চলে। মানে একরকম টার্নারের অনুগ্রহেই তো বেঁচে পড়তে ছিলেন একদিন। সেই লোকটাই কিভাবে এত সহজভাবে বলে দেয় যে তার ছেলে জেমস টার্নারের মেয়েকে বিয়ে করবে? টার্নারের মেয়ে তো এই পুরো এস্টেটের উত্তরাধিকারিণী, আর সে এমন ভাবে বলছে যেন বিয়ের প্রস্তাব দিলেই সব ঠিক হয়ে যাবে।
ব্যাপারটা আরো অদ্ভুত, কারণ আমরা জানি যে টার্নার নিজেই এই বিয়েতে রাজি ছিলেন না। মেয়েটি নিজে আমাদের সে কথা বলেছে। তুমি কি এ থেকে কিছু আন্দাজ করতে পারছো না? ও, আমরা বুঝি তাহলে এখন উপসংহার আর অনুমান পর্যায়ে এসে গেছি। আমি যেখানে শুধু সত্যিটুকু খুঁজতেই হিমশিম খাচ্ছি, সেখানে আপনি কিনা কল্পনার ঘোড়া ছুটিয়ে বেড়াচ্ছেন মিস্টার হোমস। ঠিকই বলেছো লেস্ট্রেড। সত্যিটুকু খুঁজে বের করতেই তোমায় সত্যিই বেগ পেতে হয়। মস্করা করছেন তো? তা করুন করুন, কিন্তু এরপরেও একটা সত্যি আমি ঠিক ধরে ফেলেছি, যেটা আপনি এখনো বুঝতে পারছেন না। বটে? তা সেটা কি একটু শুনি। সেটা হলো ম্যাকার্থি সিনিয়রকে খুন করেছে ম্যাকার্থি জুনিয়র। এই সত্যের বাইরে আর যত তত্ত্ব আছে সবই পাগলামি বই, আর কিছুই নয়। পাগলামি হলেও তা কুয়াশার চেয়ে ঢের পরিষ্কার। যাই হোক, আমার ধারণা খুব ভুল না হলে বাদিকের ওটাই তো হ্যাদেলি ফার্ম, তাই না? হ্যাঁ, ওটাই। একটা বেশ প্রশস্ত, শান্ত, নিরিবিলি দোতলা বাংলো। স্লেটের ছাদ, ধূসর দেয়ালে হলুদ লিচেনের ছোপ ছোপ দাগ, জানলার পর্দা নামানো, আর চিমনি থেকে ধোঁয়া না ওঠায় পুরো বাড়িটা যেন বিষাদের ভারে চাপা পড়ে আছে। ভয়ঙ্কর ঘটনার ছায়া যেন এখনো লেগে আছে বাড়িটার দেওয়ালে দেওয়ালে। আমরা দরজায় কড়া নাড়লাম। তারপর হোমসের অনুরোধে গৃহপরিচারিকা সেই জুতো জোড়া এনে দিলেন যা সিনিয়র ম্যাকার্থি তার মৃত্যুর সময় পরেছিলেন। সঙ্গে আরও এক জোড়া জুতো জুনিয়র ম্যাকার্থির, তবে এমনি সাধারণ জুতো। সেদিনের ঘটনার সময় তার পরে থাকা জুতো জোড়া নয়। হোমস খুব মন দিয়ে দুজোড়া জুতোই পরীক্ষা নিরীক্ষা করল, একটা দুটো নয়, পুরো 7-8টা দিক থেকে। তারপর বলল, চলো এবার কোর্টইয়ার্ডটা একবার দেখে নেওয়া যাক। আমরা সবাই কোর্টইয়ার্ড পার হয়ে একটা সরু পাথরের পথ ধরে হাঁটতে শুরু করলাম, যেটা শেষমেশ গিয়ে মিলেছে বসকম পুলে। ঘটনাস্থলে পৌঁছেই শার্লক হোমস একেবারে বদলে গেল। যে মানুষটিকে আমরা চিনি বেকার স্ট্রিটের ঠান্ডা মাথার যুক্তিবাদী, ধীর স্থির, চিন্তাশীল মানুষ হিসেবে, এখন তাকে দেখে আর কেউ চিনতে পারবে না। তার মুখ লাল হয়ে উঠেছে উত্তেজনায়। চোখ দুটো কিছু খুঁজে পাওয়ার উত্তেজনায় তীক্ষ্ণভাবে চকচক করছে। ভোরু কুঁচকে কপালে তৈরি হয়েছে দুটো কালো দাগ। এটা কি? হোমস এমন ভাবে নিচু হয়ে পথটা দেখছিল যেন কোনো শিকারী প্রাণী শিকারের গন্ধ নিতে নিতে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। ঠোঁট দুটো শক্ত করে চাপা, আর গলায় শিরাগুলো টান টান হয়ে রয়েছে, যেন ভেতরে জমে থাকা উত্তেজনা এক্ষুনি ফেটে পড়বে। এই তো, এই তো, এদিকটা একটু দেখি। আচ্ছা, ওকে। তার চোখে মুখে তখন খাঁটি শিকারের নেশা। আর কে না জানে, শিকারের নেশায় ডুবে থাকা হোমস না কারুর কথা শুনতে পায়, না কারুর কথার কোনো উত্তর দেয়। সে চুপচাপ এগিয়ে চলল সেই পথ ধরে, যা মাঠ পেরিয়ে জঙ্গল ঘুরে চলে গেছে সোজা বসকম পুলের দিকে। স্যাঁতস্যাঁতে কাদামাখা পথে আর পথের চারপাশের ঘাসে তখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পায়ের ছাপ। শার্লক তখন অন্য মানুষ। সে কখনো কোথাও ছুটে যাচ্ছে, কখনো হঠাৎ কোথাও দাঁড়িয়ে পড়ছে। কোথায় গেল? এটা কি করছে? এদিক ওদিক দিয়ে ঘুরে হোমস অবশেষে জলাভূমির মুখে পৌঁছে গেল। আমি আর লেস্ট্রেড তার পেছন পেছনই হাঁটছিলাম। লেস্ট্রেডের চোখে মুখে বিরক্তি আর অবজ্ঞার ছাপ স্পষ্ট। হোমসের এইসব আচরণ তার কাছে নেহাতি খেয়াল খুশি। কিন্তু আমি জানতাম হোমসের প্রতিটা আচরণ, প্রতিটা থামা চলার পেছনে অবশ্যই কারণ আছে।
বসকাম পুল, একটা মাঝারি আকৃতির হ্রদ। হ্রদের চারপাশ ঘেরা ঝোপঝাড় আর সরু সরু নলখাগড়া জাতীয় গাছপালায়। প্রায় 50 গজ জুড়ে বসকাম পুল হ্যাদারলি ফার্ম আর ধনকুবের মিস্টার টার্নারের ব্যক্তিগত পার্কের ঠিক মাঝখানটায় অবস্থিত। হ্রদের উল্টো দিকে জঙ্গলের দিক দিয়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে একটা লালচে চূড়া। ওটাই মিস্টার টার্নারের প্রাসাদ। এক ঝলক দেখলেই বোঝা যায় কতটা ধনী আর প্রভাবশালী মানুষ তিনি। হ্যাদারলি ফার্মের দিক থেকে হ্রদের ধারে ঘন জঙ্গল নেমে এসেছে। জঙ্গলের শেষ প্রান্ত থেকে জলাভূমির শুরু, মাঝখানটা ঘাসে ঢাকা, পা রাখার জায়গা খুবই অল্প। তার উপরে পুরো জায়গাটাই কাদামাখা, ভিজে আর নরম মাটিতে ভরা। লেস্ট্রেড আমাদের মৃতদেহটা যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গাটা দেখিয়ে দিল। সেখানকার জমি এতটাই ভেজা ছিল যে সেদিনের মানুষের পায়ের ছাপ এখনো স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু হোমস, তার চোখ মুখ দেখেই বুঝলাম সে এমন আরো অনেক কিছু দেখছে যা আমাদের সাধারণ দৃষ্টিতে ধরা পড়ছে না। ভেজা ঘাস, চাপা পড়া পাতা, মাটির গায়ে টানা টানা দাগ, সবকিছু মন দিয়ে পরীক্ষা করছে শালক। শিকারী কুকুরের মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এটা কি করেছে এটা? ইডিয়েটস। হঠাৎ থমকে দাঁড়িয়ে লেস্ট্রেডের দিকে প্রশ্ন ছুড়ে দিল হোমস। তুমি পুলে গিয়েছিলে কেন লেস্ট্রেড? আমি মানে একটা রেক দিয়ে খোঁজাখুঁজি করছিলাম। ভেবেছিলাম হয়তো কোনো অস্ত্র বা প্রমাণ পাওয়া যাবে, কিন্তু আপনি বুঝলেন কি করে? ওহো, এত প্রশ্নের সময় নেই। সারাটা মাঠ জুড়ে তো দেখছি তোমারই পায়ের ছাপ। তোমারই? আমার? হ্যাঁ, তোমার। আর তোমার বাপের ভেতরের দিকটা যে সামান্য মোচড় দেওয়া, একটা কানা ছুঁচো খুঁজে বের করে ফেলতো এই পথটা। দেখো, ওই যে নলখাগড়ার বনের ভেতর হারিয়ে গেছে ছাপটা। গরুর ফালের মতো সবাই এখানে এসে হামলে পড়ার আগে আমি এখানে এসে পৌঁছতে পারলে পুরো ব্যাপারটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যেত। দেখো দেখো কিভাবে গোটা এলাকাটা মারিয়ে মাটির সব ছাপগুলো গুলিয়ে দিয়েছো। দেখো। ওহো। লেস্ট্রেডকে দৃশ্যত লজ্জিত দেখাচ্ছে। একটু থেমে হোমস নিচু হয়ে মাটির দিকে ইঙ্গিত করে বলল, এই যে এখানে লজের কেয়ারটেকার আর তার দলবল এসে মৃতদেহের আশপাশের 6 থেকে 8 ফুট জায়গা পুরো এলোমেলো করে দিয়েছে। কিন্তু দেখো তো, এখানে 3 রকমের পায়ের ছাপ, সবই আবার একটাই মানুষের। এবারে হোমস তার লেন্স বার করল, নিজের ওয়াটারপ্রুফ কোটটা মাটিতে বিছিয়ে একরকম শুয়েই পড়ল, আর আপন মনে বলতে শুরু করলো, এই ছাপগুলো ম্যাকার্থি জুনিয়রের। 2 বার হেঁটে গেছে আর একবার দৌড়ে গেছে। দেখো, দৌড়ের সময় গোড়ালির ছাপ প্রায় নেই বললেই চলে, শুধু পায়ের পাতার গভীর ছাপ। মানে বাবাকে পড়ে থাকতে দেখে সে দৌড়েছিল ঠিক যেমনটা সে বলেছিল। এই হলো ম্যাকার্থি সিনিয়রের পায়ের ছাপ। দেখো, এটা একই জায়গা দিয়ে বারবার পায়চারি করছিলেন। আর এই চিহ্নটা, ওটা হলো বন্দুকের বাটটা, যেটার ওপর ভর দিয়ে ছেলেটা দাঁড়িয়ে থেকে কথা শুনছিল। আর এইটা পা টিপে চলার ছাপ। দেখো দেখো, জুতোর ছাপগুলো কিরকম চওড়া, অদ্ভুত গরম। এই লোকটা এসেছে, চলে গেছে, আবার ফিরে এসেছে। নিশ্চয়ই সেই কোটটা সরিয়ে নিয়ে যেতে। হোমস এবার ওই পায়ের ছাপগুলো বরাবর ছুটে চলল। কখনো থেমে যাচ্ছে, কখনো আবার রাস্তা বের করে নিচ্ছে। আমরা সবাই তার পেছন পেছন গেলাম জঙ্গলের ধারে, একটা বিশাল পুরনো বীজ গাছের সামনে। গাছটা যেন কত যুগের সাক্ষী। হোমস হঠাৎ গাছটার অন্য পাশে গিয়ে আনন্দে চিৎকার করে উঠল, পেয়েছি পেয়েছি। হোমস এবার মাটিতে ঝুঁকে পড়ে শুকনো ঝরা পাতাগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। শুকনো ডালপালা সরালো,
মাটি ঘেঁটে ধুলোর মতো কিছু একটা তুলল খামে ভরার জন্য। এমনকি গাছের গায়েও লেন্স দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো যত দূর পারল। শ্যাওলার মধ্যে পড়ে থাকা একটা এবড়ো খেবড়ো পাথর, সেটাও তুলে নিয়ে সেটাকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তারপর সেই পাথরটাও রেখে দিল নিজের কাছে। এরপর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একসময় মূল রাস্তায় ফিরে এলাম। পায়ের ছাপগুলো তার আগেই সব হারিয়ে গেছে। কেসটা কিন্তু দারুণ জমে উঠেছে, কি বলো? মনে হচ্ছে ডান দিকের এই ধূসর বাড়িটাই লজ। আচ্ছা, আমি বরং একটু মোরানের সঙ্গে কথা বলি, হয়তো একটা ছোট্ট চিঠিও লিখে ফেলতে হবে। তুমি আগে ক্যাবে গিয়ে বসো, আমি চট করে একটু ঘুরে আসি। প্রায় 10 মিনিট পরে আমরা আবার ক্যাবে করে রসের দিকে রওনা দিলাম। হোমসের হাতে তখনও সেই জঙ্গলে কুড়িয়ে পাওয়া পাথরটা। কি চলছে ওর মাথায়? লেস্ট্রেড, মনে হচ্ছে এটা তোমার কাজে লাগবে। খুনটা এই পাথর দিয়ে করা হয়েছে। এই পাথরটা? কিন্তু এর কোথাও তো কোনো দাগ নেই। না, তা নেই। তবু আমি জানি, কারণ পাথরটার নিচে ঘাস গজাতে শুরু করেছিল। মানে মাত্র কয়েকদিন আগেই সেটা এই জায়গায় ফেলা হয়েছে। আশেপাশে এমন কোনো চিহ্ন নেই যেখান থেকে এটা গড়িয়ে এসেছে বলে মনে হয়। আর এই পাথরের আকার, ওজন সবকিছু সিনিয়র ম্যাকার্থির আঘাতের সঙ্গে ভীষণভাবে মিলে যায়। ঘটনাস্থলে আশেপাশে আর কোনো অস্ত্রের চিহ্ন নেই। আর খুনি? খুনি কে? হ্যাঁ, খুনি। এই খুনি হলো গিয়ে একজন লম্বা পুরুষ, বাঁহাতি, ডান পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, মোটা সোলের শিকারি জুতো পরে, ধূসর রঙের ক্লোক গায়ে জড়িয়ে থাকে, ভারতীয় সিগার খায়, সিগার হোল্ডার ব্যবহার করে, আর পকেটে একটা ভোঁতা পেন নাইফ রাখে। খুনি সম্পর্কে আমার কাছে আরো বেশ কিছু তথ্য আছে লেস্ট্রেড, কিন্তু আমাদের তাকে খুঁজে বের করার জন্য এটুকুই যথেষ্ট। কিন্তু মাফ করবেন হোমস সাহেব, আমার সন্দেহ কিন্তু এখনো কাটেনি। আপনার থিওরি যতই জমকালো হোক না কেন, আমাদের কিন্তু অত্যন্ত বাস্তববাদী ব্রিটিশ জুরির সামনে গিয়ে দাঁড়াতে হবে। সে সময় বলিবে মহাশয়। তুমি বরং তোমার পদ্ধতিতে কাজ করো, আর আমি আমার মতো। আর হ্যাঁ, আজ বিকেল আমি একটু ব্যস্ত থাকবো, হয়তো সন্ধ্যের ট্রেনের লন্ডনে ফিরে যাব। আর এই কেসটা তার কোনো কিনারা না করেই চলে যাবেন? কিনারা তো হয়ে গেছে লেস্ট্রেড, কিন্তু রহস্যটার তো এখনো মীমাংসা হলো না। কে বলল মীমাংসা হয়নি? হয়ে গেছে। তাহলে তাহলে অপরাধী কে? কেন? ওই যে এত ঘটা করে যার বর্ণনা দিলাম সেই ভদ্রলোক। হ্যাঁ, বর্ণনা তো দিলেন, কিন্তু তিনি কে সেটা খুঁজে বের করা খুব কঠিন হওয়ার কথা নয়। তাছাড়া এই জায়গায় লোকজনের সংখ্যা তো খুব বেশি নয়। দেখুন মিস্টার হোমস, আমি প্র্যাকটিক্যাল মানুষ, আর সেই জন্যই বলছি, এইভাবে পুরো এলাকা ঘুরে ঘুরে একজন খুঁড়িয়ে চলা বাঁহাতি লোককে খুঁজে বের করা সত্যি আমার পক্ষে সম্ভব নয়। উল্টে এসব করে তো আমি স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে হাসির খোরাক হয়ে উঠব। দেখো, আমি তোমাকে সুযোগ দিয়েছি, সে সুযোগ তুমি নিতে না পারলে তার দায় আমার নয়। এই যে নাও, তোমার লজে এসে গেছে। এসো এবারে, আমি লন্ডন ছাড়ার আগে তোমাকে একটা চিঠি পাঠিয়ে দেব, কেমন? লেস্ট্রিডকে তার হোটেলে নামিয়ে দিয়ে আমরা আমাদের হোটেলের পথে রওনা দিলাম। দুপুরের খাবার টেবিলে সাজানোই ছিল। হোমসকে কেমন যেন চুপচাপ গভীর চিন্তায় নিমগ্ন দেখাচ্ছিল। মুখে যেন এক ধরনের অস্বস্তির ছাপ, যেন এমন এক সমস্যার সম্মুখীন হয়েছে যার সমাধান সহজ নয়। দেখো ওয়াটসন, এই মামলায় দুটো জিনিস আমাকে শুরুতেই নাড়া দিয়েছিল। জুনিয়র ম্যাকার্থির বয়ানে এমন দুটো পয়েন্ট ছিল যেগুলো তোমার চোখে তাকে সন্দেহভাজন করে তুলেছিল, আর আমার চোখে সে হয়ে উঠেছিল নির্দোষ। কি সেই দুটো পয়েন্ট? প্রথমত, তার সেই দাবি সে পুলের ধারে পৌঁছানোর আগেই তার বাবা ওই কুই শব্দটা করে উঠেছিলেন। আর দ্বিতীয়ত, বাবার শেষ মুহূর্তের বলা অস্পষ্ট সেই শব্দগুলি, যার মধ্যে ছেলে শুধুমাত্র র্যাট শব্দটাই বুঝতে পেরেছিল।
ভাবো তো একবার, এমন অদ্ভুত রহস্যময় বিদায়বাণী একজন মরতে থাকা মানুষ শুধু র্যাট মানে ইঁদুর বলেই চলে গেল। কিন্তু এই কুই ডাক্তার মানে কি? মানে যাই হোক না কেন, সেদিনের সেই ডাক কিন্তু কখনোই ছেলের উদ্দেশ্যে ছিল না। ছেলের তো ব্রিস্টেলে থাকার কথা। বাবা তো জানতেনই না যে সে সেদিন ফিরে এসেছে, এমনকি ঘটনাস্থলে এসে হাজির হয়েছে। তার মানে এই ডাক ছিল অন্য কারোর উদ্দেশ্যে, আর সে আর কেউ নয়, তার সেদিন যার সঙ্গে দেখা করার কথা ছিল সেই রহস্যময় লোকটাই। আর এই কুই, এটা তো একেবারে অস্ট্রেলিয়ান ডাক। ওয়াটসন, একজন অস্ট্রেলিয়ান আরেকজন অস্ট্রেলিয়ানকে এভাবে ডাকতে পারে, তাহলে কিন্তু ধরে নেওয়াই যায় যে ম্যাকার্থি যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার সঙ্গে অস্ট্রেলিয়ার যোগ আছেই। আচ্ছা, তাহলে সেই ইঁদুর মানে র্যাটের ব্যাপারটা? এবার হোমসের ঠোঁটের কোণায় হাসি চোখে পড়ল। কথা না বলে চুপচাপ পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের ওপর মেলে ধরল। এই দেখো, এই হলো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া কলোনির একটা ম্যাপ। গত রাতে আমি ব্রিস্টেলে এইটার জন্যই তার করেছিলাম। তাহলে হোমস একটু রহস্যময় ভঙ্গিতে ম্যাপের একটা অংশ হাত দিয়ে ঢেকে দিল। এই ম্যাপের এইটুকু দেখো, কি পড়ছো বলো তো? র্যাট। হোমস এবার একটু হেসে ম্যাপ থেকে হাতটা সরিয়ে দিল। আর এখন কি দেখছো বলো? ব্যালারাট। এক্স্যাক্টলি, ব্যালারাট। ম্যাকার্থি মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তে এই কথাটাই বলতে চেয়েছিলেন, ব্যালারাট। কিন্তু কথাগুলো জড়িয়ে গিয়ে শব্দের শেষ দুটো সিলেবেলই শুধু ছেলের কানে পৌঁছয় র্যাট। আসলে সে খুনির নামটাই বলে যেতে চেয়েছিল, ব্যালারাটের অমুক ব্যক্তি হলেন আমার খুনি। অবিশ্বাস্য হোমস, অসাধারণ, অসাধারণ। ওয়াটসন, এখন চিত্রটা স্পষ্ট তো? ছেলের কথায় যদি আমরা পুরোপুরি বিশ্বাস রাখি, তাহলে একটা জিনিস কিন্তু একেবারে নিশ্চিত, আর সেটা হলো খুনির গায়ে ছিল ধূসর রঙের পোশাক। তাহলে আমরা খুঁজছি এমন একজনকে যিনি অস্ট্রেলিয়ার ব্যালারাট শহর থেকে এসেছেন, যার গায়ে ছিল ধূসর রঙের ক্লোক, আর এই অঞ্চলের যিনি একেবারে অপরিচিত মানুষ নন। কারণ যে পুলের ধারে খুনের ঘটনাটা ঘটেছে, সেখানে পৌঁছানোর একমাত্র পথ হলো খামারের ভেতর দিয়ে কিংবা এস্টেটের রাস্তা দিয়ে। একজন বহিরাগত অচেনা মানুষ, তার পক্ষে এই দুই রাস্তা দিয়ে হেঁটে বেরোনো সম্ভবই নয়। সত্যি তো? তাহলে এবারে আসি আমাদের আজকের সারাদিনের অভিযানের বিষয়ে। আচ্ছা, আমি মাটির ওপর এমন অনেক চিহ্ন খুঁজে পেয়েছি যেগুলোকে এক ঝলকে দেখে অতি তুচ্ছ বলেই মনে হবে, আর সেগুলোই সেই মহামূর্খ লেস্ট্রেটকে বলেছিলাম খুনির গঠন আর স্বভাব সম্পর্কে একটু ইঙ্গিত দেওয়ার জন্য। তুমি এত কিছু কি করে জানলে হোমস? তুমি জানোই তো ওয়াটসন, আমার তদন্ত পদ্ধতি মূলত দাঁড়িয়ে আছে সেই সব তুচ্ছর ওপরেই যা অন্যরা দেখেও দেখে না। পায়ের ছাপের দৈর্ঘ্য থেকে আমি লোকটার উচ্চতা আন্দাজ করেছিলাম, আর জুতোর ধরনও বোঝা গেল জুতোর ছাপ থেকেই। ঠিকই, ওই জুতো জোড়া সত্যিই বেশ অদ্ভুত। কিন্তু খুঁড়িয়ে চলে যে সেটা কি করে বুঝলে? সেটা তো আর ওখানে চোখে পড়েনি। সেইখানেই তো আসল গল্প। দেখলাম দুটো পায়ের ছাপের মাঝে অসামঞ্জস্য রয়েছে। একটা পায়ের ছাপ ভারী, অন্যটা হালকা। সে হাঁটছিল কিন্তু দুই পায়ে সমান ভর দিয়ে নয়। প্রশ্নটা হলো যে কেন? কারণ একটাই, লোকটা খুঁড়িয়ে হাঁটে, আর লোকটার ডান পায়ের ছাপ সবসময় আবছা, মানে ততটা গভীর নয়, কারণ সে ডান পায়ে চাপ দিত না, সে খোঁড়াতো। তার মানে পায়ে কোনো সমস্যা রয়েছে। তাহলে তার বাঁহাতি হওয়ার বিষয়টাই বা তুমি কি করে জানলে? ময়না তদন্তে যা লেখা আছে তুমি নিশ্চয়ই দেখেছ। আঘাতটা এসেছিল পেছন থেকে, কিন্তু লেগেছে মৃতের বাঁ পাশে। তোমার নিজেরও কিন্তু মনে হয়েছিল যদি কেউ পিছন থেকে আঘাত করে, তার আঘাত তো পড়া উচিত ডান পাশে, কিন্তু তা হয়নি। অর্থাৎ আঘাতকারী বাঁহাতি। ঠিক তাই। সে গাছের আড়ালে দাঁড়িয়েছিল, বাবার সঙ্গে ছেলের কথাবার্তা শুনছিল। সেখানে দাঁড়িয়ে সে নিশ্চয়ই সিগার খাচ্ছিল, কারণ আমি গাছের গোড়ায় খুঁজে পেয়েছি সিগারের ছাই। সাধারণ সিগারের ছাই নয়, ভারতীয় সিগারের ছাই।
আর তুমি তো জানোই যে তামাকের ছাই নিয়ে আমার সামান্য একটু পড়াশোনা আছে। আমি 140 রকমের পাইপ, সিগারেটের ছাই নিয়ে ছোট একটা গবেষণাপত্র লিখেছি। তাই ছাই দেখেই নিশ্চিত হয়ে আমি আশপাশের এলাকাটা ভালো করে খুঁজে দেখতেই শ্যাওলার মধ্যে খুঁজে পেয়ে গেলাম সিগারের শেষ অংশটা। সেটা ছিল ভারতীয় সিগার, আর এগুলো বানানো হয় রটারড্যামে। আচ্ছা, আর হোল্ডার? দেখলাম সিগারটিকে যে মুখে ধরা ছিল এরকম কোনো চিহ্ন নেই, অর্থাৎ লোকটা সিগার হোল্ডার ব্যবহার করে। আর দেখো, ডগাটা কামড়ে ছেঁড়া হয়নি, বরং কাটা হয়েছে। তবে কাটাটা পরিষ্কার নয়, মানে ধারালো ছুরি নয়, বরং একটা ভোঁতা পকেট নাইফ দিয়ে কাটা হয়েছে। হোমস, তুমি দেখছি এমন ভাবে চারিদিক থেকে জাল বুনে ফেলেছ যে মানুষটার আর বাঁচার পথ নেই। একই সঙ্গে তুমি একজন নির্দোষ মানুষকে ফাঁসির দড়ি থেকে নামিয়ে এনেছ। ছেলেটা তোমার হাতে একরকম দ্বিতীয় জন্মই হলো বলতে হয়। এখন সব পরিষ্কার, সব ধাপে ধাপে মিলছে। তার মানে ওই খুনি আর কেউ নয়, মিস্টার জন টার্নার এসেছেন। বসার ঘরের ঘন নীরবতা চিরে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে হোটেলের ওয়েটার। মিস্টার জন টার্নার স্যার, এই ভদ্রলোক আপনাদের সঙ্গে দেখা করতে চাইছেন। বলতে বলতেই ওয়েটারের পেছনে ধীর পদক্ষেপে এগিয়ে এলো এক রহস্যময় পুরুষ। প্রথম দেখাতেই মনে হলো মানুষটা যেন মৃত্যুর ছায়া থেকে উঠে এসেছে। পা টেনে হাঁটা, নুয়ে পড়া পিঠ, সবেতেই বয়সের ছাপ। বিশাল শরীর, নিরাসক্ত অথচ বিস্ময়ে ভরা মুখটা যেন পাথরে গড়া। কাঁধ জোড়া এখনো বেশ মজবুত। তার এলোমেলো চুল, গাঢ় ভুরু, ধূসর দাড়ি, সব মিলিয়ে যেন প্রাচীন কোনো যোদ্ধা। কিন্তু মুখটা ভীষণ রকম ফ্যাকাশে। ঠোঁট আর নাকের কোণে হালকা নীলচে ছোপ, যেন মরণের সাথে হাত ধরাধরি করে চলেছে লোকটা। আমি এক ঝলক দেখেই বুঝে গেলাম এই মানুষটা ভয়ঙ্কর কোনো মারণ ব্যাধির শিকার। আসুন আসুন, দয়া করে সোফায় বসুন। আমার চিঠি পেয়েছিলেন তো? হ্যাঁ, কেয়ারটেকারের হাতে পাঠানো চিঠিটা পেয়েছি। আপনি আমাকে স্ক্যান্ডাল এড়াতে আপনার সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছিলেন। আমার মনে হয়েছিল যে আমি যদি আপনার ওখানে যেতাম তাহলে নানা রকম কথা উঠত। তাহলে আপনি আমার সঙ্গে দেখা করতে চাইলেন কেন? মিস্টার টার্নার প্রশ্নটা করলেও তার চোখ বলে দিচ্ছিল যে তিনি এই প্রশ্নের উত্তর জানেন, এবং তিনি এও জানেন যে তার সময় শেষ। হ্যাঁ, আপনি যা ভাবছেন ঠিকই ভাবছেন। আমি ম্যাকার্থি সম্পর্কে সবকিছুই জানি। কথাটা যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ল ঘরে। টার্নার কেঁপে উঠে দুহাতে মুখ ঢেকে নিস্তব্ধে কাঁপতে লাগলেন। কিছুক্ষণের নিস্তব্ধতা কাটিয়ে ভাঙা গলায় বলে উঠলেন, ঈশ্বর দয়া করুন। সত্যি বলছি, আমি কখনোই চাইনি ছেলেটার ক্ষতি হোক। আমি শপথ করে বলছি, যদি পরিস্থিতি একেবারেই ওর বিপক্ষে যেত, আমি আমি আদালতের সামনে সবকিছু বলে দিতাম। যাক, আপনার মুখে এটা শুনে ভালো লাগলো। বিশ্বাস করুন, আমি আজই সবকিছু বলে দিতাম, যদি না আমার মেয়ের কথা ভাবতে হতো। ওর মনটা একেবারে ভেঙে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে যেদিন জানতে পারবে যে আমি একজন অপরাধী, আমি একজন খুনি, আর আমাকে এর জন্য গ্রেপ্তার করা হয়েছে। ব্যাপারটা ততদূর নাও গড়াতে পারে। দেখুন টার্নার সাহেব, আমি কোনো সরকারি তদন্তকারী নই, আর আমি যতদূর জানি আপনার মেয়েই আমাকে এখানে আসতে অনুরোধ করেছিল। তাই আমি এখন ওর পক্ষ নিয়েই কথা বলছি। এই মুহূর্তে আমার মূল উদ্দেশ্যই হলো যেভাবেই হোক তরুণ ম্যাকার্থিকে ফাঁসির হাত থেকে বাঁচানো। আমার সময় প্রায় ফুরিয়ে এসেছে। অনেক বছর ধরে ডায়াবেটিসে ভুগছি। ডাক্তার বলেও দিয়েছে খুব বেশি হলে
মাসখানেকের বেশি আয়ু আমার নেই, তবু আমি শেষ সময়টা নিজের বাড়িতেই কাটাতে চাই, জেলের চার দেয়ালের মধ্যে নয়। হোমস উঠে এসে টেবিলের কাছে বসল, হাতে কলম আর সামনে কাগজের তাড়া। তাহলে এবার সত্যিটা বলুন টার্নার সাহেব, আমি এই কাগজের সমস্তটা লিখে রাখবো আর আপনি তাতে সই করবেন। ওয়াটসন সাক্ষী থাকবেন। আমি আপনার এই স্বীকারোক্তি তখনই ব্যবহার করব যখন ম্যাকার থেকে বাঁচানোর আর কোনো উপায় থাকবে না। আমি কথা দিচ্ছি, একান্ত প্রয়োজন না হলে এই স্বীকারোক্তি কখনোই প্রকাশ্যে আনা হবে না। সেই ভালো। মামলা আদালতে গড়ানো পর্যন্ত আমি বাঁচব কিনা জানি না, তবে আমার আর কিছু এসে যায় না। শুধু আমি চাই না অ্যালিস এই ধাক্কাটা পাক। আমি আপনাকে সবকিছু খুলে বলছি মিস্টার হোমস। ঘটনার সূত্রপাত আজকের নয়, কিন্তু আমি বেশি সময় নেব না। আপনি ওই বুড়ো ম্যাকার থেকে চিনতেন না মিস্টার হোমস? সে ছিল যাকে বলে সাক্ষাৎ শয়তান। ঈশ্বর যেন এমন লোকের খপ্পরে কাউকে না ফেলেন, শত্রু কেউ না। 20 বছর ধরে সে আমাকে তার মুঠোয় করে রেখেছে, আর আমার জীবনটা তিলে তিলে শেষ করে দিয়েছে। আগে বলিনি কিভাবে আমি ওর নিয়ন্ত্রণে চলে গেলাম। সেটা 60-এর দশকের শুরুর দিকে। সোনার খনিগুলোয় দিন রাত খোঁড়াখুঁড়ি চলছে। তখন আমার বয়স কম, রক্ত গরম, দুঃসাহসী, ভালো খারাপ কোনো কাজেই না নেই। পয়সা রোজগারের চেষ্টায় খারাপ লোকেদের খপ্পরে পড়ে গেলাম। মদ খেতে শুরু করলাম। ভাগ্য যে খুব একটা প্রসন্ন ছিল তাও নয়। খনি থেকে কিছুই পেলাম না। শেষে চলে গেলাম বনে। একটার পর একটা খারাপ কাজের সঙ্গে যুক্ত থেকে বলা যায় ডাকাতে পরিণত হলাম। আমরা ছিলাম 6 জন, স্বাধীনভাবে বাঁচতাম। কখনো স্টেশন লুট করতাম, কখনো খনিতে যাওয়া ওয়াগনগুলির পথ আটকে ডাকাতি করতাম। আমি তখন কুখ্যাত ব্ল্যাক জ্যাক অফ ব্যালারাট, আর আমাদের দল ব্যালারাট গ্যাং। একদিন ব্যালারাট থেকে মেলবোর্নে সোনা নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা ওঁত পেতেছিলাম। একদিকে 6 জন টহলদার পুলিশ, আর অন্যদিকে আমরা 6 জন। প্রথম গুলিতে তাদের 4 জন ঘোড়া থেকে পড়ে গেল। আমাদেরও 3 জন সঙ্গী মারা গেল, কিন্তু আমরা সোনা নিয়ে পালিয়ে যেতে পারতাম। আমি বন্দুক তাক করেছিলাম ওয়াগনের ড্রাইভারের মাথায়, আর সেই ড্রাইভারই ছিল এই ম্যাকার্থি। ইস, সেদিনই যদি ওকে গুলি করে শেষ করে দিতাম। কিন্তু আমি তো পারলাম না। সোনা নিয়ে আমরা পালিয়ে গেলাম, অথচ ওর সেই সরু শয়তানিতে ভরা চোখ দুটো যেভাবে আমার মুখের দিকে তাকিয়েছিল, যেন চেহারার প্রতিটি খুঁটিনাটি মনের মধ্যে ধরে রাখছিল। আমরা তো পালিয়ে গেলাম। আমাদের অনেক টাকা হলো, সন্দেহের ঊর্ধ্বে থাকলাম, আর তারপর ইংল্যান্ডে চলে এলাম। এখানে এসে আমি আমার পুরনো সঙ্গীদের থেকে একেবারে আলাদা হয়ে এক শান্ত জীবন শুরু করলাম। হাতে এত পয়সা, এই জমিটা কিনে নিলাম। চেষ্টা করলাম সৎ পথে ভালো কিছু কাজ করতে, আগের জীবনটা ভুলে নতুন করে শুরু করতে। বিয়েও করলাম,
যদিও স্ত্রীর সান্নিধ্য আমার কপালে বেশি দিনের ছিল না, কিন্তু তিনি রেখে গেলেন আমাদের ছোট্ট অ্যালিসকে, আমার মা মরা মেয়েটা। সেই কম ছোট্ট বয়স থেকেই তার নরম হাত দুটো দিয়ে আমাকে ক্রমশ ভালোর পথে নিয়ে যাচ্ছিল। এক কথায় আমি নতুন জীবন শুরু করলাম। এই পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল, কিন্তু ওই যে ভাগ্য বিরূপ হলে যা হয়, হঠাৎই আমার পুরনো জীবনের অতল থেকে ম্যাকার্থি ফিরে এলো। ব্যবসায়িক কাজে শহরে গেছিলাম সেদিন, সেখানেই রিজেন্ট স্ট্রিটে ওর সঙ্গে দেখা। গায়ে পোশাক বলতে প্রায় কিছুই নেই, পায়েও জুতো নেই বললেই চলে। আমার কাঁধে হাত রেখে ম্যাকার্থি বলল, আমরাই এখন থেকে তার পরিবার, সে আর তার ছেলে। তাদের দুজনকেই এখন থেকে আমাকেই দেখতে হবে। আর তাতে যদি আমি অস্বীকার করি, ইংল্যান্ড আইনের দেশ, আর চারপাশে সর্বক্ষণ পুলিশের চোখ, এক ডাকেই তারা চলে আসবে। তারপর বাবা আর ছেলে চলে এলো আমাদের ওয়েস্ট কান্ট্রিতে। আমি কিছুতেই তাদের এড়াতে পারলাম না। আমার সবচেয়ে দামি জমিতে আজও ভাড়া না দিয়েই বসে আছে। আমার জীবনে শান্তি নেই, ঘুম নেই। ক্রমেই শরীর ভাঙতে শুরু করলো। যেদিকেই ফিরি দেখি সেই লোকটার বাঁকা হাসি আমার কাঁধের পাশে ঝুলছে। অবস্থা আরো খারাপ হলো যখন অ্যালিস বড় হতে লাগলো। ও বুঝে গেল পুলিশের ভয়ে যতটা না, আমি তার চেয়ে বেশি ভয় পাচ্ছি যদি আমার মেয়েটা আমার অতীত সম্পর্কে জেনে ফেলে। সে যখন যা চাইতো আমাকে বিনা বাক্য ব্যয়ে সেসব দিয়ে দিতে হতো, জমি, টাকা, বাড়ি। ক্রমশই আমার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছিল। শেষমেশ সে এমন এক জিনিস চাইল যা আমি দিতে পারতাম না। সে চেয়েছিল অ্যালিসকে। ওর ছেলে তখন বড় হয়েছে, আমার মেয়েও। আর আমার যেহেতু শরীর অত্যন্ত ভেঙে গেছিল, তাই সে ভেবেছিল আমার মৃত্যুর পর তার ছেলেকে আমার সব সম্পত্তির উত্তরাধিকারী করবে, আর এটাই হবে তার মোক্ষম চাল। কিন্তু আমি সেখানেই দাঁত চেপে রইলাম। না, আমি ওর ওই কলুষিত রক্ত আমার পরিবারের সঙ্গে মেশাতে পারি না। ছেলেটার বিরুদ্ধে আমার সত্যি কিছু বলার নেই। সে ভালো ছেলে, কিন্তু তার ধমনীতেও যে বয়ে চলেছে ওর বাবারই রক্ত। ওদের সম্পর্ককে মেনে নিতে না পারার জন্য সেটাই যথেষ্ট। আমি আমার সিদ্ধান্তে অনড় থাকলাম। ম্যাকার্থি হুমকি দিল, আমিও তাকে বলে দিলাম, যা ইচ্ছা করো। আমাদের দুই বাড়ির ঠিক মাঝখানটায় যে পুলটা রয়েছে, সেখানে আমাদের দুজনের এই নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার কথা স্থির হলো। আমি যখন সেখানে পৌঁছলাম, দেখলাম সে তার ছেলের সঙ্গে কথা বলছে। আমি একটা সিগার ধরালাম আর একটা গাছের আড়ালে দাঁড়িয়ে রইলাম যতক্ষণ না সে একা হয়। কিন্তু বাপ ছেলের কথা শুনতে শুনতে আমার ভিতরের তিক্ততা যেন ফেটে বেরোতে চাইল। তুই সাহস পেলি কোথা থেকে এমন কথা বলা? আমার ছেলে হয়? হ্যাঁ, আমি তোমারই ছেলে, কিন্তু আমি কোনো মিথ্যে সম্পর্কের ওপর আমার নিজের জীবন গড়ে তুলতে পারবো না।
আর এটাই আমার শেষ কথা। এত বড় আস্পর্ধা! হাউ ড্যার ইউ! আমার ছেলে হয়ে তোমার ছেলে মানে কি তোমার সব কথা শুনতে হবে? হ্যাঁ হবে, তোর ভালোর জন্যই বলছি। মেয়েটাকে যেভাবে হোক বিয়ে করে নে, ওর বাপের কিছুই করার থাকবে না। শোন আমার কথা বাবা, তোর এত বড় আস্পর্ধা, আমার গায়ে হাত তুলবি? এর জন্য তোকে এত বড় করেছিলাম আমি। You scoundrel! যাবে না। কাম ব্যাক, কাম ব্যাক। সে তার ছেলেকে কি বলছিল জানেন? বলছিল যেন আমার মেয়েকে যেভাবে হোক পটিয়ে নিয়ে বিয়ে করে ফেলে, যেন মেয়েটার মতামতের কোনো দামই নেই। সে যেন রাস্তার একটা এলেবেলে মেয়ে। রাগে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। ভাবতেই পারছিলাম না আমি আর আমার প্রাণের চেয়ে প্রিয় মেয়েটা এমন একজনের করুণার হুমকির মধ্যে বাঁধা পড়ে আছি। সেই বন্ধন আমি কি ছিঁড়ে ফেলতে পারি না? আমার আর কটা দিনই বা আছে বলুন? আমার মন সেই মুহূর্তে একদম পরিষ্কার, শরীরও যেন একটু বেশি চাঙ্গা। আমার হাত নিষ্পিস করতে লাগলো শুধু আমার জীবনের স্মৃতি আর আমার মেয়েটা। আমি যদি এ দুটোই কোনোভাবে রক্ষা করতে পারতাম, শুধু যদি ওই নোংরা মুখটাকে চিরকালের মতো চুপ করাতে পারতাম। তাই করলাম মিস্টার হোমস, আমি তাই করলাম। বিশ্বাস করুন, যদি দরকার হতো আমি বারবার তা করতাম। আমি পাপ করেছি জানি, কিন্তু সেই পাপের প্রায়শ্চিত্ত করেছি দিনের পর দিন। কিন্তু অতীতের যে জাল ছিঁড়ে আমি বেরিয়ে এসেছিলাম, আর যে জালে ম্যাকার্থি আবারও আমাকে বেঁধে ফেলেছিল, আমার মেয়েটাকেও যদি সেই জালের মধ্যে জড়িয়ে পড়তে হতো, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারতাম না। আমি ওকে মেরে ফেলেছি মিস্টার হোমস, আর এর জন্য আমার কোনো দুঃখবোধ নেই। লোকটা ছিল একটা বিষাক্ত জানোয়ার। ওর মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে ওর চিৎকারে ওর ছেলেটা ফিরে আসে। কিন্তু ততক্ষণে আমি জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। তবে পালাতে গিয়ে আমার ক্লোকটা ওখানেই পড়ে গেছিল। পরে খুব তাড়াহুড়ো করেই আমায় ওটা ফেরত নিয়ে আসতে হয়েছে মিস্টার হোমস। এটাই হলো সেদিনের সত্য ঘটনা মিস্টার হোমস। আমি এখানে আপনার বিচার করতে আসিনি মিস্টার টার্নার। বলেই হোমস বৃদ্ধের দিকে কাগজগুলো এগিয়ে দিল। বৃদ্ধ এক নিঃশ্বাসে তার স্বীকারোক্তিতে সই করে দিলেন। আমি শুধু প্রার্থনা করি যেন আমাদের জীবনে এমন কোনো লোভ বা প্রলোভনের মুখোমুখি হতে না হয়। আমিও তাই চাই মিস্টার হোমস, আমিও তাই চাই। কিন্তু আপনি এবারে কি করবেন? আপনার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে আমি কিছুই করব না। আপনি নিজেও জানেন মিস্টার টার্নার, খুব শিগগিরই আপনাকে এই কাজের জন্য জবাবদিহি করতে হবে, এমন একটা আদালতে যার সামনে হাজারো আদালত ছোট। আমি আপনার এই স্বীকারোক্তি নিজের কাছে রেখে দিচ্ছি। যদি ম্যাকার্থিকে শেষমেশ দোষী সাব্যস্ত করা হয়, তাহলে হয়তো আমাকে এটা ব্যবহার করতে হবে, না হলে এটা আর কেউ কোনো দিন দেখবে না। আপনি বেঁচে থাকাকালীন কিংবা আপনার মৃত্যুর পরেও আপনার এই গোপন সত্য আমাদের মাঝেই সুরক্ষিত থাকবে। বিদায় মিস্টার হোমস। ডক্টর ওয়াটসন, প্রার্থনা করি
আপনাদের জীবনের শেষ মুহূর্তগুলিতে এটা মনে করে শান্তি পাবেন যে আপনারা আমার অন্তিম সময়ে কি চরম শান্তি এনে দিয়েছিলেন, আর সেটাই আপনাদের সেই বাকি পথটুকু সহজ করে দেবে। বৃদ্ধ ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তার বিরাট শরীরটা তখন থরথর করে কাঁপছিল। ঈশ্বর আমাদের রক্ষা করুন। এই নিষ্পাপ অসহায় মানুষদের সঙ্গে ভাগ্য এমন নিষ্ঠুর খেলাই বা কেন খেলে? এরকম কাহিনী যখনই শুনি তখনই ব্যাক্সটারের সেই কথাটা মনে পড়ে যায়। ঈশ্বরের কৃপা না থাকলে আমিও, এই শার্লক হোমসও হয়তো সেদিন সেই দুরবস্থারই শিকার হতাম। প্রতিরক্ষা পক্ষের আইনজীবীকে তদন্ত সম্পর্কে হোমসের পেশ করা অসংখ্য যুক্তি ও ত্রুটির ওপর ভিত্তি করে জেমস ম্যাকার্থি কোর্টে অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছিল। বৃদ্ধ টার্নার বেঁচেছিলেন আরো 7 মাস। তারপর তিনিও চিরনিদ্রায় ঢলে পড়েন। আর সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে টার্নারের ছেলে ও ম্যাকার্থির মেয়ে, অর্থাৎ সেই 2 তরুণ তরুণী অতীতের ঘন অন্ধকার মেঘ সম্পর্কে কিচ্ছুটি না জেনে সুখে শান্তিতে একসাথে জীবন কাটানোর সম্ভাবনার দিকে এগিয়ে চলেছে। সানডে সাসপেন্সে আজ শুনলেন শার্লক হোমসের অ্যাডভেঞ্চার দ্য বসকম ভ্যালি মিস্ট্রি। রচনা স্যার আর্থার কনান ডয়েল। শার্লক হোমসের চরিত্রে অর্পণ কুমার শর্মা, ডক্টর জন ওয়াটসন শেখর, মিসেস ওয়াটসন ইন্দ্রাণী, ইন্সপেক্টর লেস্ট্রেড ইন্দ্রনীল ভাদুরী, চার্লস ম্যাকার্থি সাক্ষ্য, জেমস ম্যাকার্থি অন্বেষ দে, অ্যালিস টার্নার মোহর, জন টার্নার উৎপল সরকার, করোনার অগ্নি। অন্যান্য চরিত্রে মির্চি টিম। নাট্যরূপ জিনিয়া রায়। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড। সহযোগিতায় দিবার্ঘ, অভিজ্ঞান, অভিজিৎ। কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে। প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। প্রচার পরিকল্পনা রিচার্ড, অভিজিৎ এবং অর্ণব চ্যাটার্জি। শব্দগ্রহণ ও পর্ব পরিচালনায় অভিজিৎ রায় মল্লিক। সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলায় এবং গানা অ্যাপে।